আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আমন্ত্রণ জানাচ্ছি স্পেশাল চাইল্ড কেয়ার থেকে। আমি সাইদ আহমেদ আপনাদের সবাইকে স্বাগত জানাই আমাদের আরেকটি আলোচনায় আজকে। এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আমরা আজকে কথা বলতে যাচ্ছি, যেটা নিয়ে সাধারণত আলোচনা হয় না। আমরা আমাদের বিশেষ শিশুদের বিভিন্ন প্রাসঙ্গিক বিষয় নিয়ে আলোচনা করি, কিন্তু যেটি আমাদের আলোচনার বাইরে থেকে যায় বা যেটি নিয়ে আমরা খুব একটা কথা বলি না, কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ, সেটি হচ্ছে যে বিশেষ শিশুর বাবা মায়ের মানসিক স্বাস্থ্যের বিষয়টি। এবং সেক্ষেত্রে আমরা সাধারণত দেখতে পারি মায়েদের, বিকজ বাচ্চাদেরকে নিয়ে সাধারণত মায়েরাই বেশিরভাগ থাকেন, কিন্তু বাবাদের ভূমিকাও অনস্বীকার্য। কারণ আপনার পুরো যে ম্যানেজমেন্ট সেখানে বাবা মায়ের দুজনের। এবং সত্যি কথা বলতে যেটা যে সব জায়গা থেকে যেটা বলা হচ্ছে যে এরকম একটি শিশুর জন্য একটি টিম ওয়ার্ক বা সবাই মিলে কাজ করলেই বাচ্চাটির সত্যিকার ডেভেলপমেন্ট সম্ভব। তো অত্যন্ত গুরুত্বপূর্ণ এই বিষয়টি নিয়ে আলোচনা করার জন্য আমাদের সাথে ঢাকা থেকে যুক্ত হয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের এডুকেশনাল অ্যান্ড কাউন্সেলিং সাইকোলজি বিভাগের অ্যাসিস্ট্যান্ট প্রফেসর উম্মে কাউসার। আমি ম্যাডামকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকে আলোচনায়। আপনি একটু যদি আনমিউট করেন। জি জি, উম্মে কাউসার, আপনাকে স্বাগত জানাই। অনেক ধন্যবাদ সময় দেওয়ার জন্য আমাদেরকে স্পেশাল চাইল্ড কেয়ারকে, এবং চমৎকার এই বিষয়টি নিয়ে আলোচনার জন্য আজকে আমাদের সাথে আপনি যুক্ত হয়েছেন। খুব শুরুতেই আপনার সম্পর্কে একটু জানতে চাই, যে আপনার জানি যে আপনি দীর্ঘদিন ধরে কাজ করছেন এই বিষয়গুলো নিয়ে। তো আপনার নিজের কাজ অভিজ্ঞতা নিয়ে কিছুটা শুনে তারপরে আমরা আমাদের আজকের টপিকে চলে যাব। আসসালামু আলাইকুম সবাইকে। ধন্যবাদ আমাকে আসলে এখানটাতে ইনভাইট করার জন্য, এবং অনেকদিন ধরেই আমাদের মধ্যে সাথে যোগাযোগ হচ্ছিল। তো অনেক পরে বেশ সময় নিয়ে আমি আসলে টাইমটা দিতে পেরেছি, সেজন্য সরি, বাট খুব ভালো লাগছে এবং এরকম কাজ হচ্ছে সেটা জেনেও খুব ভালো লাগছে। আমি একটু নিজের পরিচয়টা দিব। আমার আসলে ছোট একটা নাম আছে লতা, আর ভালো নামটা হচ্ছে উম্মে কাউসার। আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটা ডিপার্টমেন্ট আছে এডুকেশনাল অ্যান্ড কাউন্সিলিং সাইকোলজি, ওখানটাতে আছি অ্যাসিস্ট্যান্ট প্রফেসর। এবং আমি পেশায় একজন হচ্ছে শিক্ষা মনোবিজ্ঞানী। এবং শিক্ষা মনোবিজ্ঞানীরা মূলত আসলে শুধুমাত্র যে শিক্ষা বিষয়টা নিয়ে কাজ করে তা না, তারা কিন্তু এরকম পেরেন্টসদেরকে নিয়েও কাজ করে, এবং কিভাবে আরো ভালো করে শিক্ষার যে প্রসেস গুলো আছে সেটা কিভাবে আরো ভালো করে ফেসিলিটেট করা যায় সেই জায়গাগুলো নিয়েই আমার আসলে মূলত কাজ। তবে আমি গত 3 বছর যাবত আমার স্পেশালাইজেশনটা হচ্ছে ফ্যামিলি এবং কাপল থেরাপি। আমি অ্যালিসন বাটারফিল্ড, উনি হচ্ছেন ইউকের একজন ফ্যামিলি থেরাপিস্ট। ওনার কাছে হ্যান্ড অন এক্সপেরিয়েন্স আমার হয়েছে। গত 3 বছর আমি ট্রেনিং নিয়েছি। ওটাতে আমি একটা ক্লিনিক রান করছি ঢাকা ইউনিভার্সিটির আমাদের ডিপার্টমেন্টের আন্ডারে। ওটার নাম হচ্ছে ফ্যামিলি অ্যান্ড কাপল ওয়েলবিং ক্লিনিক। তো ওখানটাতে অনেক ফ্যামিলি এবং কাপল আমি দেখছি। সো পেরেন্টস, ফ্যামিলিজ, কাপলস, এগুলো নিয়ে আসলে আমার মোটামুটি কাজ করা হয়। সেগুলো নিয়েই হয়তো আজকে আমি কথা বলবো, ফ্যামিলির জায়গাটা বিশেষ করে। থ্যাংক ইউ আপনাদের সবাইকে। অনেক অনেক আমরা আমরা যে টপিকটাতে যাই, মানে টপিকটা তো আসলে বিভিন্ন দিক থেকে আলোচনা করা যায়, যে বিশেষ শিশু, তাদের বাবা মা, আমরা একেবারে স্পেসিফাই করে ফেলেছি জায়গাটা। যে বিশেষ শিশু বলতে আমরা বোঝাচ্ছি যে যে বাচ্চাদের কোনো না কোনো ধরনের প্রতিবন্ধকতা বা প্রতিবন্ধিতা রয়েছে। আমরা স্পেশাল চাইল্ড কেয়ার, আপনাকে আমি বলেছি, আগেও আপনাকে জানিয়েছি যে মাত্র 6 মাস হলো আমরা আমাদের কার্যক্রম শুরু করেছি, এবং এখনো পর্যন্ত আমরা অনলাইনে আছি। আমরা মূলত, আমি নিজে একজন প্যারেন্ট, আমার বাচ্চার অটিজম আছে, ওর বয়স 9.5। এরকম আরো কিছু প্যারেন্টের সাথে যুক্ত হয়ে আমরা মূলত একটা ফোরাম করার চেষ্টা করেছি, যেখানে আমরা বিষয়গুলো নিয়ে পড়ালেখা করব, আমরা জানবো এবং জানার চেষ্টা করব, জানানোর চেষ্টা করব, অন্যদেরকে জানানোর চেষ্টা করব। তো আমাদের প্ল্যাটফর্মের আপাতত এখনো পর্যন্ত উদ্দেশ্য এতটুকুই। এবং এই জানার ক্ষেত্রে আমাদের কোনো ব্যারিয়ার থাকবে না, সেটা ল্যাঙ্গুয়েজ হোক বা জায়গা হোক। যেমন যেটা আপনাকে তখন বলছিলাম, যে বিভিন্ন দেশের সাথে আমরা যুক্ত হওয়ার চেষ্টা করছি, যে তারা কিভাবে এই ম্যানেজমেন্টটা করছে। আমরা অলরেডি ইংল্যান্ডে জানার চেষ্টা দেখেছি, আমেরিকা থেকে দেখেছি, খুব দ্রুত অস্ট্রেলিয়াতে আমরা চেষ্টা করছি সেখান থেকে জানার। হয়তো অনেকটাই কাছাকাছি, কিন্তু কতটুকু আলাদা সেটা। এই যে পুরো প্রক্রিয়াটার পেছনে তো থাকে বাবা মা। কারণ সবচেয়ে বড় যে ব্যাপারটা, যে সবচেয়ে বড় ব্যাপারটা, সেটা হচ্ছে শখটা। যখন একটা বাবা মা জানতে পারেন যে তার বাচ্চাটা বিশেষ চাহিদা সম্পন্ন শিশু, আরো জানতে পারেন যে সাধারণত এই বাচ্চাগুলো সুস্থ হয় না। আমরা একদম খুব স্পেসিফিক্যালি, খুব রিয়েলিস্টিক্যালি কথা বলছি। সুস্থ হয় না বলতে অনেকটা হয়তো ডেভেলপ করে, কিন্তু হয়তো পুরোপুরি সুস্থ হবে না। তখন সাথে সাথে তার একটা প্রশ্ন আসে, তাহলে এদের কি হবে ভবিষ্যৎ, এবং আমাদের অবর্তমানে কি হবে। তাহলে একটা বাবা মায়ের অনেকগুলো চিন্তা কিন্তু একসাথে কাজ করে। একটা হচ্ছে ওর বর্তমানের চিন্তা,
যে ওর বর্তমানে আমরা কিভাবে চলবো, ও নিজে হয়তো খেতে পারে না, নিজেই করতে পারে না। একটা সুস্থ বাচ্চা যাদেরকে আমরা নিউরোটিপিক্যাল বলতে পারি, সেই বাচ্চাগুলো তো অনেক কিছুই নিজে থেকে করতে পারে, একেবারে ছোটবেলা থেকেই করতে পারে। তাহলে একটা হচ্ছে বর্তমানের টেনশন, আর একটা হচ্ছে সাথে সাথে একটা চরম অনিশ্চয়তা ভবিষ্যতের জন্য। সেই প্রেক্ষাপটে বাবা মায়ের মানসিক স্বাস্থ্য অনেক সময়, বিশেষ করে মা যিনি সবসময় বাচ্চাটার সাথে থাকেন, তিনি হয়তো ভুলেই যান তার মানসিক স্বাস্থ্যের কথা। তারও যে একটা মানসিক স্বাস্থ্যের একটা ব্যাপার আছে, রেস্টের ব্যাপার আছে, এন্টারটেইনমেন্টের ব্যাপার আছে, নিজেকে একটু হলেও ডাইভার্ট করার ব্যাপার আছে। সেই জায়গাটা আপনি কিভাবে দেখেন, কতটা গুরুত্বপূর্ণ? জি, থ্যাংক ইউ। আমি আসলে ছোট্ট করে একটা স্লাইড প্রিপেয়ার করেছি, ওটা কোনো কিছু ফর্মাল কিছু না, ওটা করতে করতেই আমরা হয়তো আলোচনা আরো একটু আগাবো, আমরা একটু দেখবো বিষয়গুলো, আমি শুনবো এবং দেখবো। আমি একটু 1 মিনিট সময় অ্যালাউ করবেন আমাকে, আমি একটু স্লাইডটা শেয়ার করবো। যে আমরা যখন ক্লায়েন্ট দেখছি বা পেরেন্টস দেখছি, এই বিষয়গুলো কিন্তু আসলে খুবই ক্রুশিয়াল। বাবা মায়ের যে মানসিক স্বাস্থ্যটা, এটা এখানে খুবই গুরুত্বপূর্ণ। এবং আমরা বলি যে ফ্যামিলিতে প্রতিটা একটা সিস্টেম, ধরেন বাচ্চা স্পেশাল নিডস যে বাচ্চাটা আছে সে একটা সিস্টেম, সাথে আরো সিবলিংস আছে তারাও সিস্টেম, পেরেন্টস আছে এরাও সিস্টেম। তো এক একটা সিস্টেমের যদি ভালো মতো ফাংশন করতে না পারে, তাহলে পুরো সিস্টেমটাতে কিন্তু অসুবিধা তৈরি হয়। ঠিক এটা আমাদের কম্পিউটার ডিভাইসের মতো, প্রতিটা সিস্টেমই এখানে ইম্পর্টেন্ট। সো বাবা মায়ের মানসিক স্বাস্থ্যটাকে আসলে এখানে কোনোভাবেই আমরা ওভারলুক করার কোনো জায়গা আসলে নাই, এটাকে অনেক বেশি ইম্পর্টেন্স দিতে হবে। তো আজকে আমরা একটু শুরু করি, আলোচনা শুরু করি, আমি শুনবো বেশি আপনাদের কাছ থেকে। তো আমরা যদি একটু চেক ইন করি যারা আমরা আছি আজকে, যে এখন এই মুহূর্তে আপনারা কেমন ফিল করছেন বা আপনাদের ফিলিং গুলো কি? যারা জয়েন করেছেন তারা বলবেন। জি। আচ্ছা, যারা শামীমা আপা আছেন, শামীমা আপা আছেন, দুজন শামীমা আছেন আসলে আমাদের সাথে, তারপরে জিনাত আপা আছেন, আর একজন ফোন দিয়ে যিনি জয়েন করছেন, আপনার নামটা লিখলে ভালো হয় এখানে, তা আমরা বুঝতে পারবো স্ক্রিনে। আপনারা যদি একটু শেয়ার করেন যে ম্যাডামের যে কোয়েশ্চেনটা, যে আপনারা এখন কেমন ফিল করছেন, আপনি যদি ম্যাডাম আপনি যদি কোয়েশ্চেনটা আরেকটু স্পেসিফাই করেন যে আপনি কি জানতে চাচ্ছেন। এই যে আপনারা ধরেন যে এই একটা বিষয় নিয়ে আমরা কথা বলবো, হ্যাঁ, এবং আপনি যেটা বলছিলেন ভাই, যে আপনাদের মানসিক স্বাস্থ্যের যে বিষয়টা, যাদের এই ধরনের বাচ্চা আছেন যারা এটা এক্সপেরিয়েন্স করছেন, তো এই যে জিনিসগুলো এটা নিয়ে যখন আমরা কথা বলছি এই মুহূর্তে, এই রুমটাতে, এই মিটিং এ আমরা কিরকম ফিল করছি, আমাদের অনুভূতিটা কি হচ্ছে? এটাতে জি, একজন যদি বলেন, শামীমা আপা বলেন। জি জি, সালাম আলাইকুম ভাইয়া, আমি বলবো। জি জি জি, বলেন। জি, সালাম আলাইকুম আপু। ওয়ালাইকুম। আমার বয়স আর কি 9 বছর। ও মানে ওরকম ভাবে কোনো ওয়ার্ড বলে না। মানে আমার সারাক্ষণ একটা টেনশন কাজ করে, মানে ও কি খাবে। আমি তো সবসময় বাসায় আসলে থাকতে পারি না, তো ওকে ঠিক মতো খাওয়ানো হচ্ছে কিনা ওটা বলতে পারে না। তো হ্যাঁ, তারপরে মানে আমি সবসময় একটা ইয়ের মধ্যে থাকি, টেনশনের মধ্যে থাকি। আর ওর ঘুমটাও অনেক কম, ওর ঘুমের জন্য হচ্ছে আমারও ঘুম হয় না, আমিও অসুস্থ হয়ে যাই আর কি মাঝে মধ্যে। তারপরে আমার মাঝে মধ্যে খুব কান্না পায় আর কি, মানে মনটা তো আমার খুব হয়ে থাকে, আমার কোনো কিছুই ভালো লাগে না। যদি একটু কোথাও বেড়াতে নিয়ে যাই, ওর জন্য আলাদা আরেকটা লোক নিয়ে, মানে আমাকে সাথে করে নিয়ে যেতে হয়। হুম 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 হুম। আমি একটা মানসিক চাপে থাকি। মানসিক চাপে থাকেন, আপনার মধ্যে অনেক বেশি স্ট্রেস তৈরি হয়। জি। হুম হুম। রাইট, থ্যাংক ইউ শেয়ার করার জন্য। আর কেউ কি শেয়ার করতে চান যে এই মুহূর্তে আপনাদের কিরকম অনুভূতি হচ্ছে, বা আপা যেমন বললেন উনি অনেক বেশি পরিমাণ মানসিক চাপে থাকেন? বলুন। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ, আমি জিনাত রহমান বলছি। হ্যাঁ, এটা তো বলার অপেক্ষা রাখে না, যখন আমরা আমাদের মধ্যেই বসি তখন আমাদের স্ট্রেসটা, আমাদের একাকিত্বটা, বা আমাদের কি বলবো, যে মানসিক চাপটা আমরা সব সময় থাকি, সেটা যখন সব কেউ জানতে চাচ্ছে, অবশ্যই আমাদের একটা ভালো বোধ হচ্ছে, ভালো ফিলিংস হচ্ছে। কিন্তু এটা যেটা সত্যি, আপা যেটা একটু আগেও বললেন, যে আসলেই আমরা সব সময় কোথাও বেড়াতে যাই হোক, বাসায় বাচ্চাকে রেখে যাই হোক, বা নিয়ে যাই হোক, সব সময় কিন্তু আমাদের মাথার উপর একটা চাপ অনুভব
করি আমরা যে আমার সন্তান এখন কি করছে, কারণ তার কমিউনিকেশনের সবচেয়ে ভালো বুঝি মা। মা ছাড়া তার কমিউনিকেশন 100% সে কারোর সাথে করতে পারে না, যতই তার এসডি বাচ্চার যতই কমিউনিকেশন লেভেল ভালো হোক না কেন, মা ছাড়া বা তার সবসময় যে পাশে থাকে সে ছাড়া আসলে কেউ করে না। তো সেজন্য সে তার আসলে কি লাগছে, কি সে বোধ করছে, সেই ফিলিংসটা তো সবসময় আমাদের একটা চাপের মধ্যে থাকি, সে কার সাথে ওটা শেয়ার করবে। আমি যদি পাশে না থাকি, আমার ছেলে কোনো সমস্যা হচ্ছে কিনা, সাথে নিয়ে গেলেও সে কারো কোনো কিছু করছে কিনা, বা তাকে কেউ কিছু অন্য চোখে দেখছে কিনা, তার সবকিছু ঠিক আছে কিনা, সবসময় আমরা একটা স্ট্রেসের মধ্যে থাকি। তারপর এটা তো আমাদের মানে বর্তমান অবস্থা। তারপর আরো একটা স্ট্রেস থাকে যখন আমি থাকবো না, আমি পৃথিবীতে থাকবো না, তখন আমার বাচ্চাটাকে কি হবে, কে দেখবে, এইটা আরেকটা স্ট্রেস। মানে ধরতে গেলে আমরা সবসময় একটা মানসিক একটা চাপের মধ্যেই থাকি। আর এখানে যখন আপনি জিজ্ঞেস করছেন বা আমরা সবাই যখন আমরা এরকম, তখন তো একটু আমাদের কথাগুলো বলতে পারি, তো অবশ্যই ভালো লাগছে। ধন্যবাদ। থ্যাংক ইউ শেয়ার করার জন্য। অনেকগুলো তথ্য এসে গেছে যে আমরা আসলে চিন্তা করছি প্রেজেন্ট নিয়ে, আমরা চিন্তা করছি পাস্ট নিয়ে, আমরা চিন্তা করছি ফিউচার নিয়ে। অর্থাৎ আমরা কিন্তু অনেক বিষয় নিয়ে চিন্তা করে এই মুহূর্তে মানসিক চাপে থাকছি এবং আমাদের মধ্যে অনেক ধরনের চিন্তা চলে আসছে এবং যেগুলো আমাদেরকে আসলে ভালো থাকতে দিচ্ছে না। একটু যদি আমরা দেখি যে গবেষণাগুলো দেখছি আমরা যে কি বলে এই আমাদের মানসিক স্বাস্থ্য কি রকম থাকে। সরি, আচ্ছা, গবেষণাগুলো বলছে যে সাধারণত কয়েকটা বিষয় দেখা যায় এই ধরনের প্যারেন্টসদের মাঝে। একটা হচ্ছে ফ্রাস্ট্রেশন, অনেক বেশি হতাশ অনুভব করেন, হতাশ হয়ে যান। যেহেতু ভাই বলছিলেন যে আসলে এটা ম্যানেজেবল বাট কিউরেবল না, যেহেতু পুরোপুরি কিওর হচ্ছে না, এই জায়গাটা থেকে কিন্তু একটা শক এবং ফ্রাস্ট্রেশনের জায়গা তৈরি হয়। এই অ্যাকসেপ্টেন্সটা আসাটা অনেক অনেক শক্ত একটা বিষয় এবং এটা আসলে সহজ না। বললেই আমি যত সহজেই বলতে পারছি বা যারা এক্সপিরিয়েন্স করছে তাদের জন্য এটা অনেক কঠিন। এবং অনেকেই দেখা গেছে যে গবেষণাগুলো বলছে যে অনেক বেশি হতাশ হয়ে যায় যখন বছরের পর বছর ওনারা বিষয়টা দেখেন যে কিওরেবল না, এটা ওনাদের মধ্যে হতাশা তৈরি করে। একই সাথে যেটা বলছে যে আসলে আশাহত হয়ে যান, নিরাশ হয়ে যান, হ্যাঁ প্যাসিমিস্ট হয়ে যান যে আসলে এখান থেকে আসলে হোপের কিছু নাই। এবং অনেক সময় খুব বেশি সেন্সিটিভ হয়ে যান, যেটা কিনা আগে আমরা হয়তো বা একটু কম ছিল, কিন্তু এখন অনেক বেশি পরিমাণ আমার মধ্যে হাইপার সেন্সিটিভিটি গ্রো করছে। যে কারণে যেগুলোর কারণে আমার কমিউনিকেশন যে থাকে, মানুষের সাথে যে কমিউনিকেশন প্যাটার্ন গুলো, ওগুলাতেও আমার অসম্ভব অসুবিধা তৈরি হতে পারে। যেমন সামান্য একটা কথা দিয়ে আমি ট্রিগার হয়ে যাই, আমার রাগ হয় বা আমি হীনমন্যতায় ভুগি, যেটা হয়তো আগে ছিল না। এবং একই সাথে এংজাইটি, প্রচন্ড পরিমাণ অস্থিরতা বা উদ্বেগ তৈরি হয়। এগুলো সবই বলছে যে ওয়ার্ল্ড ওয়াইড গ্লোবাল ডেটা যে রিসার্চ গুলো করছে, সেখানে দেখা যাচ্ছে প্যারেন্টস এর মধ্যে কি অনুভূতি গুলো হয়। তো এটা আমি কেন বললাম, সেটা হচ্ছে যে আমাদের কিন্তু জানতে হবে যে আমাদের মধ্যে কি অনুভূতি তৈরি হচ্ছে। যখন আমি জানতে পারবো যে আমার অনুভূতিটা কি, তখন সেই অনুভূতিটাকে নিয়ে আমি কাজ করতে পারবো। সেটাই হচ্ছে আমার মানসিক স্বাস্থ্য। মানসিক স্বাস্থ্য বলতে বোঝায় যে আমি কিরকম বোধ করি, আমি কি চিন্তা করি, হ্যাঁ আমি কিভাবে কার সাথে যোগাযোগ করছি, আমার কারণে মানুষের সাথে সম্পর্ক কেমন থাকছে, আমার প্রত্যেকের সাথে রিলেশনশিপ প্যাটার্ন গুলো আগের থেকে চেঞ্জ হয়েছে কিনা, আমি প্রোডাক্টিভ কাজ করতে পারছি কিনা। এগুলোই তো হচ্ছে মানসিক স্বাস্থ্য ডেফিনেশন। সো এই অনুভূতিগুলো দিয়ে যদি আমরা শুরু করি, আমরা খুঁজে বার করতে পারি যে আমাদের কি হয়, তখন আমি আমার মানসিক স্বাস্থ্যকে ভালো রাখার চেষ্টা চালনা করতে পারবো। সো আমাকে আগে দেখতে হবে যে আমি কি অনুভূতিগুলো আমার মধ্যে দিয়ে হচ্ছে। আরেকটা ব্যাপার হচ্ছে যে আমরা যেটা করি যে অনেক বেশি পরিমাণ ওভারওয়েলমড বা আমরা অনেক বেশি পরিমাণ সাপোর্ট দেওয়ার চেষ্টা করি, সন্তানের কথা চিন্তা করি, কিন্তু তখন হয় কি যে আমাদের নিজেদের মধ্যে যে রিসোর্সেস গুলো থাকে, যেগুলো কমিউনিটির মধ্যে আছে বা আমাদের জন্য এভেলেবেল আছে, ওই সাপোর্টটাকে আমরা কি করি না, নেই না। আমরা নিজেদেরকে একা মনে করি এবং আমরা কি করি, সেই সাপোর্ট গুলো নেই না। যেমন এই যে একটা কাজ এখন হচ্ছে, সবাই মিলে আমরা কথা বলছি এই বিষয়টা নিয়ে, এটা কিন্তু কি ইন আ সেন্স এটা একটা রিসোর্স যেটা ভেন্টিলেশনের কাজ করছে। সো এই ধরনের কমিউনিটিতে যে কাজগুলো হয় বা যে গ্রুপের যে কাজগুলো হয়, প্যারেন্টস ফোরামের যে কাজগুলো হয়, সেই সাপোর্ট গুলো খুবই খুবই দরকার। কারণ আপনি ভেন্টিলেট করতে না পারলে, আপনি শেয়ার করতে না পারলে, আপনি কিন্তু কি হবে, ভেতরে ভেতরে আপনি রেখে দিচ্ছেন এবং এটার একটা আউটবার্স্ট হবে। সো এই শেয়ারিং গুলো খুব সিম্পল মনে হতে পারে যে আমার বলে কি হবে, আমার প্রবলেম তো সলভ হচ্ছে না,
কিন্তু গবেষণাগুলো বলছে যে শুধুমাত্র শেয়ারিং করার মাধ্যমে 80% বিষয় মানুষ অনেক ভালো মানসিক স্বাস্থ্য বজায় রাখতে পারে। মেন্টাল হেলথ ওয়েলবিংটা অনেক ভালো বজায় রাখা সম্ভব হয় যদি শেয়ার করে ফেলতে পারে এবং ট্রাস্ট ওয়ার্দি একটা কোনো সিস্টেমের মধ্যে দিয়ে তথ্যগুলো যায় এবং একজন আরেকজনকে সাপোর্ট করে ইমোশনালি, তখন কিন্তু 80% ক্ষেত্রে মেন্টাল ওয়েলবিংটা এনশিওরড হয়। আমরা এগুলো নিয়ে আরো কথা বলবো। আমরা একটা ছোট্ট রোল প্লে করব, সেখানটাতে আমি একটু বলবো যে গ্রুপ থেকে আমরা যারা আছি একজন যদি দুজন, আপনারা সবাই এই এক্সপিরিয়েন্স গুলো করছেন, বাট এছাড়া যদি একজন এরকম হয় যে একজন গার্ডিয়ানের রোল প্লে করলেন, আর একজন হচ্ছে কিনা বাইরের মানুষ কিন্তু খুবই ট্রাস্টওয়ার্দি, সেরকম একজনের রোল প্লে করলেন এবং দুজন আপনারা একটু এখানে কি করবেন, কনভারসেশন করবেন, কথা বলবেন, একজন বলবেন আর একজন শুনবেন। এই রোল প্লেটা আমি একটু দেখতে চাচ্ছি। এটা এই কারণে যে আমরা কিভাবে শেয়ার করতে পারি বা আমরা কথা শোনার মাধ্যমে কিভাবে কাকে সাপোর্ট করতে পারি, ওই জিনিসটা আমি একটু আলোচনা করব। সে কারণে বোঝা গেছে কি, যে কেউ একজন গার্ডিয়ান কথা বলতে পারেন, আরেকজন একটু রোল নেবেন একটা আউটসাইডারের, যিনি কিনা ধরেন যে এই ধরনের এক্সপিরিয়েন্স করছেন না কিন্তু উনি ওনাকে সাপোর্ট করছেন। বা অথচ এটাও করতে পারেন যে দুজনই আপনারা হচ্ছে এই এক্সপিরিয়েন্স আছে আপনাদের এবং দুজন কথা বলছেন, সিম্পল জাস্ট কথা বলছেন, একজন আরেকজনের দুঃখটা, একজন আরেকজনের কষ্টটা, হতাশাটা শেয়ার করছেন, জাস্ট এতটুকু করলেও হবে। মিট করা আছে ভাই আপনারটা। দুজন ভলান্টিয়ার চলে আসেন আমাদের, যারা জয়েন করেছেন। কতজন আছেন? আমাদের 4 জন আছেন, যে কোনো দুজন করেন। একদম নর্মাল কনভারসেশন, যেটা আমরা ট্রেনিং এ করেছি অথবা আমরা প্যারেন্ট ট্রেনিং এ করি বা অন্য সময় যে কোনো ভাবেই আপনারা এসে একটু করলে তাহলে আমরা ওখান থেকে এটা জয়েন করতে পারবো। ইশরাত আপা করতে পারেন, আর সাথে যদি কেউ আসেন, সাথে একজন আসেন, ম্যাডাম আপনাকে এটা বলে দিবে, গ্রাউন্ডটা বলে দিবে, মানে কনভারসেশনটা, ডায়ালগটা কিভাবে হবে। জিনাত আপা কি পারবেন? কেউ একজন আসেন, অথবা শামিমা আপা অথবা তামান্না আপা, কেউ একজন আসেন, মানে তাদের দুজন মিলে আমরা ইয়ে করি। হ্যাঁ, শুরু করুন আপু। জি জি জি। আচ্ছা, তো আমি জাস্ট একটু ইনস্ট্রাকশনটা দিয়ে দিই যে আপনারা প্রথম এখন যে রোল প্লেটা হবে সেখানে আপনাদের আমি কোনো ইনস্ট্রাকশন দিব না, অর্থাৎ আপনারা রটাই করবেন, যেভাবে আপনারা করবেন। সেকেন্ডটাতে আমি কিছু ইনস্ট্রাকশন দিব, ফিডব্যাক দিব, ওটার বেসিসে করতে হবে। তাহলে ঠিক এটা কি আছে? হবে? আমাদের ইশরাত আপা, তাই না? ইশরাত আপা আছেন আর জিনাত আপা আছেন, ওনারা কি ওনাদের বাচ্চাদের নিয়ে কথা বলবেন এরকম? আচ্ছা ঠিক আছে, আপনাদের আপনাদের নিজ নিজ বাচ্চা নিয়ে, ওখানে জিনাত আপা আছেন, জয়েন করেছেন ওনার সাথে, ইশরাত আপা, আপনারা দুজন তাহলে একটু কথা বলুন আপনাদের বাচ্চাদেরকে নিয়ে। হ্যালো জিনাত আপা, আসসালামু আলাইকুম। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। বলুন আপনার মেয়ে কেমন সম্পর্কে আছেন বলুন। আপু? হ্যাঁ, আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনার বাচ্চা কত বছর বয়স? আমার বাচ্চার বয়স 22 বছর। ও মাইন, আমার হচ্ছে 15 বছর বয়স। আপনার ছেলে না মেয়ে আপু? আমার ছেলে রাইয়ান নাম। আম, ওকে। সে ছোট 11 বছর পর্যন্ত ধরতে গেলে নন ভার্বালি ছিল। তো আল্লাহর রহমতে 11 বছর বয়স থেকে সে অর্থপূর্ণভাবে আমার সাথে কমিউনিকেশন করছে। সে এখন ভোকেশনাল ট্রেনিং এর মধ্যে আছে। সে এডিএল আল্লাহর রহমতে কমপ্লিট। তারপরও তার এখন যে সমস্যাটা সেটা হচ্ছে তার মানে মাঝে মধ্যে মুড সুইং হয়, অ্যাংজাইটিতে থাকে, সেটাই আর কি। আর লকডাউনের কারণে তার বাইরের অ্যাক্টিভিটিস গুলো যেহেতু কমে গেছে, সেজন্য একটু আমাকে সব সময় তাকে বিভিন্ন কাজে ব্যস্ত রাখতে হয়, এইগুলো আর কি। ধন্যবাদ, আমি তো বললাম, প্লিজ আপনি বলুন এখন। হ্যাঁ, আমার মেয়ে হচ্ছে 15 বছর আপু। আমার মেয়ে তো ইন্টেলেকচুয়াল ডিসঅর্ডার বাচ্চা। ওর অনেকগুলো কমপ্লিকেশনস আছে, আর আমি যেহেতু ওকে একা হ্যান্ডেল করি, আমার বাড়িতে কেউ নাই, ওই জন্য বেসিক্যালি আমার ফ্রাস্ট্রেশন লেভেলটা মাঝে মধ্যেই খুব বেড়ে যায়, কিন্তু আই ট্রাই মাই বেস্ট টু টেক মাই লাইফ অ্যাজ ইট কামস। তো যেই রকম দিন আসে সেইভাবে দিনটাকে কাটানোর চেষ্টা করি। গোল নিয়ে, ছোট ছোট গোল নিয়ে কাজ করার চেষ্টা করি বাচ্চাকে নিয়ে, যে কিভাবে কাজ করব কি করব না। ওর প্রত্যেক দিনের এক এক রকম যে অ্যাক্টিভিটিস গুলো হয় ওইটা বেস করে আমি ওকে নিয়ে কাজ করি আর কি। এই হলো আমার মানে দিনের, মানে দৈনন্দিন দিনের
লাইফ। অনেক ফ্রাস্ট্রেশনের মধ্যে থেকে জীবন কাটছে, অনেক আপস এন্ড ডাউনস গেছে, যার জন্য লাইফটাকে আই ট্রাই মাই বেস্ট টু লিভ লাইফ অ্যাজ ইট কামস। আপু আছেন? জিনাত আপু কি কিছু বলবেন? না ঠিক আছে, আমি তো আমার বাচ্চাকে নিয়ে বললাম। আসলে আমার বাচ্চাকে নিয়ে আমার একসময় ফ্রাস্ট্রেশন ছিল, এখন আলহামদুলিল্লাহ নাই। এখন আমি পুরোপুরি অ্যাকসেপ্ট করে নিয়েছি, সে যেমন আছে সে তেমনই আমার কাছে ভালো। আমার এক ধরনের মানে আমার এখন এটা হচ্ছে, আমার যদি 22 বছরের ছেলে নর্মাল হতো, অনেক কিছু পারে না, অনেক কিছু পারে, তো আমি সে যেটা পারে না সেটাকে আমি ফোকাসও করি না, আমি মনের মধ্যে আনিও না। সে যেটা পারে সেটাই আমি খুশি আলহামদুলিল্লাহ। আর একসময় ফ্রাস্ট্রেশন ছিল, এখন আল্লাহর রহমতে আমার কাছে কোনো ফ্রাস্ট্রেশন নাই। কারণ আমার ছেলে যদি একেবারে নর্মালি হতো, তাকে নিয়ে আমি অন্য ধরনের টেনশন নিয়ে সময় কাজ করতো, সে বাইরে গিয়ে কি করছে, সে কোনো খারাপ কিছু করছে কিনা। এখন আমার মনে হয় যে আমার এই ছেলে আমার সামনে আছে, চোখের সামনে আছে, সে একটা কিছু পারলে, একটা কিছু করলে আমার কাছে অনেক অনেক বেশি আনন্দ লাগে। সে কালকে সুন্দর করে গিয়ে মসজিদে গিয়ে নামাজ পড়ে আসলো, এটা আমার অনেক দিনের ট্রেনিং। তারপর সে নিজের খাবারটা নিজে খাচ্ছে। পরশুদিন সে যেমন বললো সালাদ খাবে, এখন যেহেতু শীতকাল আসছে, এতদিন সে সালাদ দিয়ে ভাত খায়নি, সে বললো সালাদ মানে কি কি করবা তুমি সালাদ, সে বললো যে মানে সালাদ দিয়ে সে আজকে ভাত খাবে। তো এই ছোট্ট ছোট জিনিসগুলো আমাকে এখন অনেক বেশি আনন্দ দেয়। তো আলহামদুলিল্লাহ, এই তো। থ্যাংক ইউ আপনাদের দুজনকে। আমি খুব ইন্সপায়ার্ড হলাম আপনাদের কথা শুনে, এবং যেভাবে আপনারা নিজেদেরকে ওভারকাম করছেন বা নিজেরা এভাবে ম্যানেজ করছেন, সেটা আসলে অনেক বড় একটা বিষয়। তো এরকমও কিন্তু হতে পারে যে অনেক সময় অনেক পেরেন্টস আসতে পারে যারা আপনাদের মতো হয়তো পজিটিভ ফিল করছেন না, যারা হয়তো অনেক বেশি পরিমাণ তাদের মধ্যে নেগেটিভ ইমোশন গুলোই কাজ করছে। তখন আমরা কিভাবে কথা বলতে পারি, ওই জায়গাটা আমরা একটু যদি খেয়াল করি, আমরা একটা মডেল অ্যাপ্লাই করি, ওটাকে আমরা বলি এলজি মডেল। হ্যাঁ, অর্থাৎ ALGEE, এটা একটা মডেল। সেখানে যেটা করা হয় যে মূলত আমরা অ্যাক্টিভ লিসেনিংটাকে খুব প্রাধান্য দেই, এবং অ্যাক্টিভ লিসেনিং এর মাধ্যমে আমরা বিশ্বাস করি যে অনেকগুলো বিষয় এমনিতেই কিউরেবল না হলেও মানুষকে মানসিক প্রশান্তি বা মেন্টাল হেলথের যে জায়গাটা, ওখানটাতে হেল্প করা সম্ভব হয়। এবং লিসেনিং এ যেটা থাকতে হবে সেটা হচ্ছে যে জাজমেন্ট করা যাবে না, জাজমেন্টাল শব্দগুলো থাকবে না। আমার একটা ভ্যালু থাকতেই পারে, আমি একটা মানুষ, আমার নিজস্ব একটা ব্যাকগ্রাউন্ড আছে, আমি একটা জায়গায় বড় হয়েছি, সো আমার একটা কিন্তু ফ্রেম অফ রেফারেন্স আছে যেখানে আমি যেটা দিয়ে আমি পৃথিবীকে দেখি। তো সেটা হয়তো চেঞ্জ হবে না, কিন্তু যখন আমি এই ধরনের মানুষের সাথে কথা বলবো, তখন আমি যেটা করব যে আমার যে জাজমেন্ট, আমার যে ভ্যালুসটা থাকবে, ওটা আমি একেবারে মাথার পেছনে দিয়ে দিব। আমি বসবো আমার একদম একটা ব্ল্যাঙ্ক স্লেট হিসেবে, আমি বসবো যেখানটাতে আমি ফ্রিলি উনি আমার সাথে কথা বলতে পারবেন। ঠিক আছে? তো সেই জায়গাটা ক্রিয়েট করতে পারাটাই হচ্ছে একটা আমি বলবো যে সেফ এনভায়রনমেন্ট ক্রিয়েট করা, ওটাই হচ্ছে বেশি ইম্পর্টেন্ট, যেখানে মানুষটা আপনার সাথে কথা বলতে পারবে। সো অ্যাক্টিভ লিসেনিংটা খুবই দরকার, এবং নন জাজমেন্টাল লিসেনিং। সেখানে আরো আসবে যে আপনি অ্যাসেসমেন্ট করা, A ফর অ্যাসেসমেন্ট। অ্যাসেসমেন্টে আমি কি দেখবো? অ্যাসেসমেন্টে আমরা দেখতে পারি যে ওনার কষ্টের পরিমাণটা, ধরেন যে যদি 0 থেকে 10 বলি, উনি কত কষ্ট পাচ্ছেন। এখন যদি এরকম হয় যে আপনাদের ক্ষেত্রে আমি কথা বলে যেটা বুঝতে পারলাম আপনাদের কনভারসেশন থেকে, যে আপনারা অনেকটাই ভালো ম্যানেজ করে ফেলেছেন নিজেকে, বাট অনেকেই আমরা দেখি যাদের হয়তো বা কষ্ট একদম 10-এই আছে, এক্সট্রিম কষ্ট পাচ্ছেন। তো ওই সমস্ত ক্ষেত্রে আমরা একটু চেষ্টা করবো অ্যাসেস করার জন্য যে তার মধ্যে কোনো রিস্ক উনি বিহেভিয়ার করছেন কিনা। অনেকে আছেন যে এগুলো থেকে ফ্রাস্ট্রেশন থেকে ডিপ্রেশনে চলে যান, অনেকে আছেন যে অনেক সময় সেলফ হার্ম বিহেভিয়ার করে ফেলেন, অনেকে আছেন সুইসাইডাল চিন্তাও নাকি হয়, এরকম আমি শুনেছি। তো এই যে বিষয়গুলো, অনেক সময় অনেক রাগ হয়, অনেকে মারতে ইচ্ছা করে, আমি এটাও শুনেছি, উল্টোটাও হয়, অন্যের ক্ষতি করার কথা। এই বিষয়গুলো যদি থাকে, আমরা যদি খুঁজে বার করতে পারি অ্যাসেসমেন্টে, তখন ওই মানুষটাকে আমার এক্সট্রা করে একটা অ্যাটেনশন দিতে হবে। সো এই অ্যাসেসমেন্টটাও আমি কথার মাধ্যমে করব। যেমন আমি প্রশ্ন করতে পারি যে যদি উনি বলেন যে আমার খুব ইচ্ছা করে যে আমি মরে যাই ফর এক্সাম্পল, তখন আমি বলতে পারি যে আপনি কি কোনো দিনক্ষণ ঠিক করেছেন, বা আপনি কি চিন্তা করেছেন কখন করবেন? এটা শুনলে হয়তো অনেকের কাছে মনে হয় আমি যদি এটা বলি তাহলে তো তার মাথায় আমি আইডিয়াটা দিয়ে দিলাম, কিন্তু গবেষণাগুলো বলছে যে আমি যদি ওপেন ভাবে একটা মানুষের সাথে এই বিষয়গুলো নিয়ে কথা বলতে পারি, তাহলে ওই মানুষটা কি করবে, আপনার সাথে ফ্রিলি কথা বলতে পারবে।
সো এর মাধ্যমে আপনি অ্যাসেস করবেন। সে যদি বলে যে হ্যাঁ দিনক্ষণ আছে, আমি আমার বাচ্চাটা যেদিন হয়েছিল, যে জন্মদিন, তার ঠিক 5 বছর পরে আমি করবো, ফর এক্সাম্পল আমি এটা উদাহরণ দিলাম, এই ধরনের কোনো কেস নাই, জাস্ট উদাহরণ দিলাম। তো ওর সময় আপনাকে কি করতে হবে, আপনি বুঝতে পারবেন যে ওনার রিস্কটা কত। কেউ বললো যে না আমার মনে হয় কিন্তু আমি কোনো দিনক্ষণ ঠিক করি নাই, তার রিস্কটা একটু কম আছে। কিভাবে করবেন, মানে এরকম কোনো প্ল্যান আছে? যেন অনেকে প্ল্যান করে যে আমার না মনে হয় যে আমি এখানে শুয়ে শুয়ে আমার খাটের উপরে বারবার মনে হয় যে আমি যদি ফ্যানে ঝুলে যেতাম, অনেকে বলে। সো আপনি বুঝলেন যে তার রিস্কটা অনেক বেশি। সো তখন তাকে এনকারেজ করা যে বাসায় একা না থাকা, হ্যাঁ কারোর সাথে থাকা ফ্যামিলিতে। বা অনেকে বলে পিলস ঘুমের ওষুধ খেয়ে আমার ইচ্ছা করে আমি ঘুমিয়ে থাকি, যদি ঘুমের ওষুধ থাকে সেগুলো সরিয়ে ফেলা। সো এই রিস্ক গুলোকে অ্যাসেস করা এবং সেগুলোর অনুযায়ী একটা ইনিশিয়েটিভ নেওয়া, ঠিক আছে? সো অ্যাক্টিভ লিসেনিং করা, এ ফর হচ্ছে অ্যাসেসমেন্ট, এল ফর হচ্ছে লিসেনিং। তারপরে দেখেন যে আমি বলেছি জি, জি ফর হচ্ছে গিভ ইনফরমেশন। যেমন ভাই যে কথাটা বলছেন কাজ করছেন, উনি কিন্তু ইনফরমেশন নিচ্ছেন যে কারা এই সমস্ত ফিল্ডে কাজ করেন, কারা এই ধরনের আছেন যারা সাপোর্ট করতে পারেন। সো সেই সাপোর্ট গুলো প্রোভাইড করা যে অ্যাকচুয়ালি ইউ আর নট অ্যালোন, সাপোর্ট ইজ অ্যাভেলেবল, আপনি সাপোর্ট সিক করতে পারেন। এই ইনফরমেশনটা খুব সিম্পল, কিন্তু এটাও মানুষকে হেল্প করতে পারে। ইয়েস ইট ইজ নট কিউরেবল বাট ইট ইজ স্টিল ম্যানেজেবল, এটা কিন্তু ম্যানেজ করা যায়। এই ইনফরমেশনটাও কিন্তু ওনাকে হেল্প করবে যে আপনি একা না, এরকম অনেকেই আছেন, আমরা আপনাকে হেল্প করতে পারি, এবং এটা কিন্তু ম্যানেজেবল, ম্যানেজ করা যাবে। এই ইনফরমেশনটা কিন্তু মিথ্যা ইনফরমেশন না, মিথ্যা আশ্বাসও না, কিন্তু এটুকু ইনফরমেশন তাকে একটা স্বস্তির জায়গায় এনে দিতে পারে। এরপরে দেখেন আরো দুটো আছে। প্রথম ইটা হচ্ছে আপনি এনকারেজ করবেন যে সেলফ হেল্প, কিভাবে কি নিজেকে হেল্প করতে পারে। এই এত স্ট্রেস হয়, এত দুশ্চিন্তা হয়, এত মন খারাপ হয়, এগুলো কিভাবে ম্যানেজ করতে পারে এটা নিয়ে আমি পরের সেশনে একটু পরে আমি আলোচনা করব কিভাবে ভালো থাকা যায়। বাট এটা একটা এনকারেজমেন্টের জায়গা হবে যে আপনি সেলফ হেল্প স্ট্র্যাটেজিস গুলো অ্যাপ্লাই করে কিভাবে ভালো থাকা যায় ওটা আপনি এনকারেজ করতে পারেন। কিন্তু তারপর যদি মনে হয় যে সেটাতেও কাজ হচ্ছে না, লাস্ট রেসোর্ট হচ্ছে লাস্ট সেটা হচ্ছে এনকারেজ ফর প্রফেশনাল হেল্প। যদি সেটাও কাজ না করে সেক্ষেত্রে আপনি এনকারেজ করেন যে প্রফেশনাল সাপোর্ট আছে, আপনি কাউন্সেলিং করেন, আপনি সাইকোথেরাপিতে যান, আপনি সাইকিয়াট্রিস্টের কাছে যান, যেটা ওনার জন্য প্রয়োজন হবে আপনি ওই সাপোর্টটা গ্রহণ করতে পারেন, এনকারেজ করবেন। সো এই 5টা ধাপ ফলো করে যদি আপনি এই ধরনের মানুষদের সাথে কথা বলতে পারেন, তাহলে কিন্তু এটাতেই অনেক সাপোর্ট উনি পেতে পারেন, ওনার একা ফিল করার কারণ হয় না। এতটুকু সাপোর্ট দেওয়ার মতোও কিন্তু আসলে মানুষ অনেক কম আছে, ঠিক আছে? সো ইটস আ ভেরি ইফেক্টিভ, এটা খুবই ওয়ার্ল্ড ওয়াইড মেন্টাল হেলথ ফার্স্ট এডের একটা ইফেক্টিভ মডেল। আমি এরপরে আলোচনা করব যে আমরা কিভাবে নিজেদেরকে হেল্প করতে পারি। আমি তো বলছি হেল্পের কথা, যে তাহলে আমরা কিভাবে হেল্প করবো নিজেদেরকে, ওই জায়গা নিয়ে আমরা একটু আলোচনা করব। এর মধ্যে যদি কারো কিছু বলার থাকে একটু বলতে পারেন, তারপর আমি চলে যাবো সেলফ হেল্প। হ্যাঁ আপু, আমি বলছি, আপনি যেগুলো বলেছেন actually I crossed all those phases. I attempted suicide, I tried to hurt myself, I tried to kill myself, and all those things happened, and unfortunately I never got anyone to help me out. Then আমি তারপরে আমি মেডিটেশন স্টার্ট করি, and আমি এখন রীতিমতো নিজের সঙ্গে কথা বলি টু বুস্ট আপ মাইসেলফ। মানে আমার আমার ল্যাকিংস গুলোকে, যেই ড্রব্যাকস গুলো আমার আছে সেইগুলোকে আমি কিল করে আমার যে ভালো কোয়ালিটিস গুলো মানে আমি ফিল করি যে দিস ওয়াজ মাই বেস্ট কোয়ালিটিস ইন মি, আমি ওইটাকে নিয়ে নিজে কাজ করি। যেমনি আমার ফটো এডিটিং, আমি অনেক আগে মাল্টিমিডিয়া করেছিলাম, আমি নিজেই ফটো এডিটিং করি, নিজেই পোস্ট করি, ওয়েদার এনিওয়ান ইজ লুকিং, আমি নিজে লিখি। তো অনেকে আমাকে বলে যে তুই বাংলায় লেখ, ইংলিশটা বাংলায়। আমি বলি যে সি, আই এম নট রাইটিং ফর এনিওয়ান, আই এম রাইটিং ফর মাইসেলফ, because I need to come out with my frustration, and this is the way I come out in my frustration. So আমি ওইভাবে আমি নিজেকে মানে সো ফার আমি এখন অনেকটাই ম্যানেজেবল। দ্যাট ইজ ওয়াই আই টোল্ড ইউ আই টুক লাইফ অ্যাজ ইট গোজ, মানে অ্যাজ ইট কামস। তো এখন আমি মানে লাইফটাকে অ্যাজ ইট কামস নিতে চেষ্টা করেছি, and আমার এটা রিয়েলাইজেশন হয়েছে যে আই হ্যাভ টু সার্ভাইভ ফর মাই চিলড্রেন,
অ্যান্ড দের ইজ সাম, এর মধ্যে থেকেও আমার বেঁচে থাকার একটা কারণ আছে। ওইটা মানে মানে এর মাধ্যমে আমি মানে ইসলামিক পড়াশোনাও যখন করেছি, and when I learned that suicide is a মানে it's not a ultimate solution, then I মানে মাথা থেকে ওইটা ডিসকার্ড করে রিলিজিয়াস বই পড়া শুরু করেছি, and like that I am counseling myself. থ্যাংক ইউ সো মাচ, ভীষণ রিসোর্সফুল আপনি এবং চমৎকার ভাবে আপনি ব্যাখ্যা করেছেন, এবং এগুলোই কিন্তু এক্স্যাক্টলি আমি যেটা বলছিলাম যে সেলফ হেল্প স্ট্র্যাটেজিস কি হতে পারে। সো এইটা এক একজনের জন্য এক একটা হতে পারে। আমি একটু যে স্লাইডে চলে যাব, একটু শেয়ার করব, একটা মিনিট অ্যালাউ করবেন আমাকে। হ্যাঁ, আমরা এটাকে একটা কোপিং মেনু বলি। হ্যাঁ, অর্থাৎ মেনুতে যেমন অনেক কিছু থাকে এবং আমি আমার পছন্দের মেনুটা তৈরি করি, ঠিক এটাও হচ্ছে একটা অ্যাক্টিভিটি মেনু যেটার মাধ্যমে আমি অকুপাইড থাকতে পারি এবং আমার স্ট্রেসটাকে রিলিফ করতে পারি। যেমন আপা যেরকম বললেন, আপার লেখার মাধ্যমে, এবং বিভিন্ন মানুষ বিভিন্ন কাজ করে থাকেন। অনেকের জন্য গান শোনাটা অনেক কাজের হয়, অনেকের জন্য রান্না করাটা অনেক কাজের হয়, অনেকের জন্য শেয়ারিংটা অনেক ইম্পর্টেন্ট, অনেকের জন্য একটু নেচারের কাছে যাওয়াটা অনেক কাজের হয়। হ্যাঁ, বই পড়া, লিখে ফেলা, তারপরে হচ্ছে নতুন কোনো কিছু ইনোভেটিভ ক্রিয়েটিভ কিছু করা, রিল্যাক্সেশনস করা, এগুলো সবই হতে পারে। হ্যাঁ, কাইন্ডনেস এবং ইভেন কাইন্ড হওয়া, এটাও একটা সেলফ হেল্প স্ট্র্যাটেজিস। কারণ যখন আমরা কাইন্ড হই বা আমরা যখন গ্র্যাটিটিউড শো করি, ওটা আমাদের সেলফ এস্টিমকে বুস্ট করে। হ্যাঁ, আমি ভালো ফিল করি নিজের সম্পর্কে এবং আমি মনে করি যে আমি কিছু করতে পারছি, আমি কন্ট্রিবিউট করতে পারছি। এই ফিলিংটা আমাকে অনেক ভালো ফিল করে, আমার সেলফ এস্টিমকে বুস্ট করে। এবং একই সাথে আমি যখন গ্র্যাটিটিউডটা শো করতে পারি, তখন আমার সম্পর্কগুলো অন্যের সাথে খুব ভালো হয় এবং সেখান থেকে আমি একটা এনার্জি পাই। সো কাইন্ডনেসও আমাকে কিন্তু অনেকটা ভালো থাকতে হেল্প করবে মানসিকভাবে। এটাও আমরা প্র্যাকটিস করে দেখতে পারি। এবং এটা হচ্ছে এরকম কিছু না যে হার্ড এন্ড ফাস্ট রুল আছে যে এটাই করতে হবে। অনেকের কাছে পেটস অনেক রিওয়ার্ডিং, অনেকে পেটস রেখে অনেক ভালো ফিল করেন, ওটাও হতে পারে। আবার অনেকে আছেন যে পেটস পছন্দ করেন না, দ্যাটস ওকে অ্যাজ ওয়েল। আমরা কোনোটাই কারোর উপর ইম্পোজ করব না। এটা একটা মেনু আমাদের কাছে থাকলো, আমরা এখানে দেখলাম যে এই মেনুতে অনেক কিছু আছে, আমার যেটা ভালো লাগবে ওটা দিয়ে আমি আমার মেনু তৈরি করতে পারি। হ্যাঁ, আমার স্ট্রেস রিলিভার মেনুটা আমি তৈরি করতে পারি এখান থেকে। ইনফ্যাক্ট এগুলোর বাইরেও আমি আরো অ্যাড করতে পারি যে হ্যাঁ আমি আরো কাস্টমাইজ মেনু করব, আমি সেটাও করতে পারি। কিন্তু এই অ্যাক্টিভিটি গুলো করাটা খুব ইম্পর্টেন্ট। সেলফ কেয়ার একটা বড় বিষয় যেটা কিনা করতেই হবে। সেলফ কেয়ার বলতে আমরা অনেকে ভুল বুঝি, অনেকে মনে করি যে আমরা হয়তো অন্যের কথা চিন্তা করছি না, এটা হয়তো সেলফিশ কোনো অ্যাক্টের কথা বলছি। সেলফ কেয়ার আর সেলফিশ হওয়াটা পার্থক্য আছে। সেলফ কেয়ার মোটেই সেলফিশ হওয়া না। সেলফ কেয়ার হচ্ছে আমার নিজের ভালো থাকা, এটার সাথে আমি অন্যকে কোনো ক্ষতি করছি না, আমি অন্যের কিছু করছি না। কিন্তু আমি যদি নিজে ভালো না থাকতে পারি, তাহলে কি করব? আমি কিন্তু অন্যকেও ভালো রাখতে পারবো না। এটা হচ্ছে প্রিন্সিপাল। থাম্ব রুলটা হচ্ছে আমি যদি ভালো না থাকতে পারি, আমি যদি নিতেই থাকি, তাহলে কি হবে? ওটা ব্যাকফায়ার করে। সো এটা হচ্ছে স্ট্রেস কন্টেনারের মতো। ধরেন আমি একটা গ্লাসে পানি ঢালছি, এটা কতটুকু নিতে পারবে? একটা তো এটার একটা ক্যাপাসিটি আছে, তারপরে কিন্তু ওভারফ্লো করবে। সো ওই ওভারফ্লোটা যেন না হয়, সেটার জন্য আমাকে কি করতে হবে? ওটাকে কন্টেইন করতে হবে। আর এটা কন্টেইন করতে পারি আমি কিভাবে? অথবা আমি কি করতে পারি, কোনো একটা জিনিস দিয়ে দিতে পারি নিচ দিয়ে ট্যাপ, যেন আমার স্ট্রেস গুলো রিলিজ হয়ে যায়। সো এইগুলো হচ্ছে সেই আমার ট্যাপ, যেটার মাধ্যমে আমি কি করব? স্ট্রেস গুলোকে রিলিজ করে দিব। তাহলে আর আমার কি হবে না? কন্টেনারটা ওভারফ্লো করবে না। এটাই হচ্ছে আমার স্ট্রেস কন্টেনার। কিভাবে আমি রিলিজ করতে পারি স্ট্রেসটা? সো সেই জায়গাটা থেকে সেলফ কেয়ারের বাধ্যতামূলক ভাবে আমার মনে হয় যে প্রত্যেকেই আমরা প্র্যাকটিস করি, মানুষ হিসেবে, ইন্ডিভিজুয়াল হিসেবে। বিশেষ করে যাদের ফ্যামিলিতে যাদের স্পেশাল নিডস এর বাচ্চারা আছেন, ফ্যামিলি মেম্বাররা আছেন, তাদের জন্য তো অবশ্যই, কারণ তাদের মধ্যে অনেক বার্ন আউট হয়। এবং এখানটাতে ভাই বলছিলেন শুরুতেই যে ডিভোর্সের রেটও বেড়ে গেছে। অনেকের কিন্তু এটা নিয়ে প্যারেন্টসের মধ্যে কনফ্লিক্ট হয়, কাপলদের মধ্যে কে দেখবে, কোন রেসপন্সিবিলিটি নিবে,
হ্যাঁ, অনেক সময় বাংলাদেশে আমরা কনটেক্সটে দেখেছি যে ফ্যামিলিতে মাকে ব্লেম করা হয় যে বাচ্চা কেন এরকম হলো, অথবা বাচ্চার দায়িত্ব নিয়ে ব্লেম করা হয়, বা মা যদি ওয়ার্কিং উইমেন থাকে তাকেও ব্লেম করা হয় যে তুমি তো কাজই করছো, হ্যাঁ ওকে তাহলে কে দেখবে। সো এই বিষয়গুলো নিয়ে কিন্তু অনেক টেনশন তৈরি হয় ফ্যামিলিতে। সো কাপলদেরও নিজেদের ভালো থাকাটার জন্য একটা সেলফ কেয়ার মেনু তৈরি করা দরকার, যেখানে শুধু তারা দুজনেই থাকবেন। সন্তান জীবনের একটা পার্ট, তার জন্য দায়িত্ব পালন যেমন দরকার, একই সাথে কাপল রিলেশনশিপটাকেও গাছের মতো নার্চার করতে হবে। সম্পর্ক কিন্তু গাছের মতো, যেমন পানি না দিলে, রোদে না রাখলে, ওটাকে ভালো সার না দিলে মরে যাবে, সম্পর্কটাকেও যদি আমরা নার্চার না করি ওটা কিন্তু দিনকে দিন মরে যায়। তো কাপল রিলেশনশিপটাও ঠিক সেরকম, যে হয় কি যে যখন এরকম একজন ফ্যামিলি মেম্বারের আমরা একটা এক্সট্রা কেয়ার করতে হচ্ছে, এক্সট্রা নিডটা ফুলফিল করতে হয়, তখন আমরা আমাদের নিডগুলোর কথা মনে রাখি না। তখন আমাদের মধ্যে এই যে ফ্রাস্ট্রেশন বলেন, হতাশা বলেন, কষ্ট বলেন, এত বেড়ে যায়, এবং এটা আমাদের কাপল রিলেশনশিপটার যে ডায়নামিকটা ওটাকে নষ্ট করে। সো রুটিন করে কাপলদেরকেও এটা নিয়ে কমিউনিকেট করা, তারা কেমন ফিল করছেন, তাদের মধ্যে কি চিন্তাগুলো হচ্ছে সেগুলো ভেন্টিলেট করা, 10টা মিনিট একসাথে বসে একটু চা কফি খাওয়া, নেচারের কাছে যাওয়া, এই বিষয়টাই কোয়ালিটি টাইম স্পেন্ড করাটাও তাদের জন্য খুব দরকার। আমরা এটা খুব এনকারেজ করি, হ্যাঁ এই জায়গাটা। আরেকটা জায়গা একটু দেখাবো, ওটাও আমার মনে হয় যে মোটামুটি সবাইকে হেল্প করবে। এটা একটা ট্রি, এটাকে আমরা ডিসিশন ট্রি বলি, হাইপোথেটিক্যাল ওরি, হ্যাঁ রিয়েল প্রবলেম ভার্সেস হাইপোথেটিক্যাল ওরি। এখানে বলা হচ্ছে দেখেন যে আমি কি নিয়ে চিন্তা করছি, what I'm worrying about, is this a problem I can do something about? যদি হ্যাঁ হয়, এটা কি এরকম একটা বিষয়, এরকম কোনো প্রবলেম যেটা নিয়ে আমি কিছু করতে পারি? দুটো উত্তর হতে পারে, হ্যাঁ অথবা না। আচ্ছা আমি আগে হ্যাঁটা দেখি, তারপর আমি নাটা দেখি। হ্যাঁ, ঠিক আছে, কি করতে পারি? আমরা ওটা নিয়ে কাজ করি এবং লিস্ট করি সেই অপশনস গুলো। আচ্ছা হ্যাঁ, এটা সলভ করা যায়, কি করতে পারি? এরকম কিছু কি আছে যে মানে রাইট নাও আমরা করতে পারি? হ্যাঁ আছে, তাহলে আমরা সেটা করি। এবং কি করি? ওই কাজটাই করি, ওটাকে আমি ইম্পর্টেন্স দিই, আমি চিন্তাটা না করি। কারণ ওরই যদি আমি করতেই থাকি, কারণ আমি তাহলে আমার অপশনস গুলোকে আমি দেখছি না। সো আমার কাছে হচ্ছে যে আমি যদি কোনো কিছু নিয়ে চিন্তা করি, ধরেন ফর এক্সাম্পল ফিউচার নিয়ে চিন্তা করছি আমার সন্তানের, এটা নিয়ে কি আমি আসলে কিছু করতে পারি? আমি বললাম যে হ্যাঁ করতে পারি। তখন আমি কি করব? তখন আমি লিস্ট ডাউন করব যে আমার হাতে কি কি রিসোর্সেস আছে, আমার হাতে কি কি অপশনস আছে, সেগুলোকে আমি লিস্ট ডাউন করব, এবং ওটার ব্যাপারে আমি এই মুহূর্তে কি করতে পারি সেটা আমি খুঁজে বার করব, এবং এই মুহূর্তে ওটা আমি করব। এবং কি করব? আমি চিন্তাটাকে দূর করে দিব, আমি ফোকাস করব যে জিনিসটা এখন আমার সাথে হচ্ছে বর্তমানে। আমি একটু পরে আরেকটা এক্সারসাইজে যাব, তখন আমি দেখাবো যে কিভাবে আমরা প্রেজেন্টে থাকতে পারি, ওটা নিয়েও আল ডিসকাস। বাট এটা হচ্ছে আমার ইয়েস এর ক্ষেত্রে আমি করব। আর যদি নোর ক্ষেত্রে হয় আমি কি করতে পারি? আচ্ছা কি করতে পারি? লেট দ্য ওয়ারি গো অ্যান্ড ফোকাস অন সামথিং এলস দ্যাট ইজ ইম্পর্টেন্ট টু ইউ রাইট নাও। এখন যেটা কিনা আমি করতে পারছি না, যে প্রবলেমটা আমি রিজলভ করতে পারছি না, আমি ওটাতে ফোকাস না করে কি করব? এই মুহূর্তে আমার জন্য ইম্পর্টেন্ট এবং আমি সেটা করতে পারি, সেই রকম একটা জিনিসে আমি কি করব? ফোকাস করব। তাহলে কি হবে? এটা মোর ব্যাপারটা হচ্ছে এরকম যে একটা সার্কেলে আমি দেখব যে আমি কি করতে পারি, অতটুকু আমি করব। আরেকটা সার্কেলে আছে যে আমি কি করতে পারি না। সো কি করতে পারি না ওটাতে আসলে আমার কোনো কন্ট্রোল নাই, আমার কন্ট্রোল আছে আমি কি করতে পারি সেটার উপর। অতটুকুই আমার করা, ওটাতেই ফোকাস করা, আর বাকিটাকে অ্যাকসেপ্ট করে না। There are a lot of things around মানে this special needs যেখানে আমাদের অনেক কিছু কন্ট্রোলের বাইরে, অনেক কিছু আছে যেগুলো আমরা আসলে চাইলেও করতে পারবো না। তো সেগুলোতে ফোকাস করলে যতটুকু আমি করতে পারি ওটাও আমি করতে পারবো না। সো আমাকে ডিসিশন নিতে হবে এটার বেসিসে যে আমি কি করতে পারি সেটা। দ্যাটস ভেরি ইম্পর্টেন্ট। একটু বলছিলাম আমি যে প্রেজেন্টে থাকার কথা বলছিলাম, ঠিক আছে? সো আমরা জানি যে আমরা অধিকাংশ সময়ই আমরা হয়তো আইদার আমরা পাস্ট নিয়ে খুব চিন্তা করি, অথবা আমাদের ফিউচার চলে আসে, কিন্তু আমরা বর্তমানে থাকতে পারি না, বর্তমানটাকে এনজয় করতে পারি না।
সো আমরা ছোট করে একটা টেকনিক আজকে একটু অ্যাপ্লাই করতে পারি, এখনই আমি প্র্যাকটিস করতে সবাইকে ইনভাইট করব। সেটা হচ্ছে বলি আমরা হচ্ছে গ্রাউন্ডিং এক্সারসাইজ। হ্যাঁ, গ্রাউন্ডিং এক্সারসাইজ আমরা যেটা করতে পারি, সবাই একটু চোখ বন্ধ করতে পারি, আমি ভিডিওটা বন্ধ করে দিয়েছি, সো ভালো করে হয়তো আমরা কন্ট্যাক্ট করতে পারবো তাহলে। এবং হচ্ছে আমরা পাটাকে একটু গ্রাউন্ডেড করি, সবাই চোখটা বন্ধ করি। হ্যাঁ, একদম নাইস, একদম ইজি হয়ে আমরা যেখানে বসতে ভালো লাগে হয়ে বসি। এবার আমি যেটা করব সেটা হচ্ছে আমি নোটিস করব এমন 5টা জিনিস যেটা আমি এই মুহূর্তে দেখতে পাচ্ছি। এই মুহূর্তে আমার সামনে 5টা জিনিস আছে, সেই 5টা জিনিস আমি কি করব, নোটিস করব। স্লোলি স্লোলি আমি অ্যাওয়ারনেসটাকে আমার শিফট করব, আস্তে আস্তে শিফট করব, খুব আস্তে আস্তে। যে আমার ফিলিং, যে 4টা জিনিস আমি 5টা জিনিস আমি দেখেছি, এবার আমি কি করব, আমার অ্যাওয়ারনেসটাকে শিফট করে 4টা জিনিস আমার হাত অথবা পা দিয়ে আমি টাচ করব। এবং টাচ করে আমি বোঝার চেষ্টা করব যে আমি ঠিক কেমন অনুভব করছি। এটা কি ঠান্ডা, নাকি গরম, নাকি শক্ত, নাকি নরম, কিরকম, আমি কি অনুভব করছি। সেই জিনিসটা আমি হাত দিয়ে টাচ করে হোক অথবা আমার পা দিয়ে আমি টাচ করে আমি অনুভব করব। এবার আমি আস্তে আস্তে চেষ্টা করব নোটিস করার 3টা জিনিস যেটা আমি শুনতে পাচ্ছি এই মুহূর্তে। 3টা শব্দ হতে পারে, সেটা কোনো গাড়ির শব্দ হতে পারে, বাসায় চলছে কোনো ফ্যানের শব্দ হতে পারে, ঘড়ির শব্দ, যে কোনো কিছু। আমি যে শব্দটা শুনতে পাচ্ছি এই মুহূর্তে, 3 ধরনের শব্দ, চেষ্টা করি ওই 3 ধরনের শব্দটাকে এই মুহূর্তে যেটা হচ্ছে নোটিস করার জন্য। আস্তে আস্তে যখন আমি 3টা জিনিস শুনবো এবং নোটিস করব, স্লোলি স্লোলি আমি স্মেল করার চেষ্টা করব। 2টো জিনিস, যে কোনো 2টো জিনিস আমি কি করব, স্মেল করার চেষ্টা করব। যদি এই মুহূর্তে আমার কাছে অ্যাভেলেবেল কোনো কিছু থাকে আমি সেটাও দেখতে পারি। হয়তো আমার কোনো ফল হতে পারে, অথবা কোনো খাবার হতে পারে, অথবা রান্নাঘর থেকে কোনো গন্ধ আসছে সেটা হতে পারে, বারান্দা থেকে কোনো ফুলের গন্ধ আসছে সেটা হতে পারে, যে কোনো কিছু। এরকম 2টো জিনিস যেটা আমি স্মেল করব এই মুহূর্তে। এবং যদি পসিবল হয় লাস্টলি আমি ফোকাস করব এমন একটা জিনিস যেটা কিনা এই মুহূর্তে আমি টেস্ট করতে পারবো। সেটা কোনো চকলেট হতে পারে, সেটা চিনি হতে পারে, লবণ হতে পারে, যে কোনো কিছু আমি একটু এটা টেস্ট করব। এবং টেস্ট করে আমি কি করব, আমি দেখবো যে সেটা আমাকে কেমন ফিলিং দিচ্ছে। স্লোলি স্লোলি যখন আমি এটা করা শেষ করতে পারবো, আমি আস্তে 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 এই রুমে ফেরত আসার চেষ্টা করব। খুবই স্লোলি স্লোলি আমি কি করব, আমি এই রুমে আসার চেষ্টা করব। 5 4 3 2 1 0। যখন রেডি হব তখন আমি চলে আসব। কেমন ফিল করছি আমরা? রিল্যাক্সড। রিল্যাক্সড, ওকে। বাকিরা করতে পেরেছে? কেউ শেয়ার করতে চায় কেমন ফিল করছি? কেমন ফিল করছেন? আমার তো খুব ভালো লাগলো। এখন অন্যদের
আসলে এই যে একটু সময় যে আমরা যে পুরো সময়টা কত সময় লাগলো, হয়তো 2 মিনিট বা 3 মিনিট। এই সময়টা কিন্তু আমরা আলাদা করি না, মানে একটু নিজের ভাবা যায় বা চোখ বন্ধ করে করা যায়। আমরা এতটা স্ট্রেস, আমার যেটা মনে হয় আর কি, যে 24 ঘন্টায় একই চিন্তা আমাদের মাথায় এখন, তো এটাকে একটু ডাইভার্ট করা যায়, সেই জিনিসটাই তো আমাদের আসছে না মাথায়, মানে সেটা আমার কাছে মনে হচ্ছে। অন্যদের ফিলিংসটা যদি শেয়ার করেন তাহলে ভালো হয়। ওকে, সো জি আপা বলতে চাচ্ছেন? আমি বলবো। আমার 15 বছরের বাচ্চা তো, and I got married, and আমি বাংলাদেশে আসার পরে I had a very stressful married life, যার জন্য মানে তারপরে I try to find myself. তো আমার নিজের মধ্যে নিজেকে এক্সপ্লোর করার খুব মানে আর্জ হয়ে গেছিল, ওই জন্য আমি অনেক সময় নিজের সঙ্গে টাইম স্পেন্ড করতে পছন্দ করি। So when you told me to feel 5 solid things, I only saw nothing but me. When you told me to taste, so I taste a pure clear water, and তারপরে আপনি কি যেন বললেন? তো আমি অল টুগেদার I was wanting, মানে আপনি যেগুলো বলেছেন আমি এক্স্যাক্টলি 5টা জিনিস অনুভব করতে পারিনি, আমি কিন্তু অন্ধকারই দেখেছি। দেখে I only saw মানে আমি কোনো সাবস্টেন্স দেখতে পাইনি অ্যাকচুয়ালি। তো ওই এক্সপ্লোরিংটা আমার ওই রকম, ওই জন্য আমি অন্যভাবে আর কি ফিল করি জিনিসগুলো। I don't know how, মানে you can explain me if you can. It will help me. That's fine. Actually, কোনো right or wrong কিন্তু নেই। So the way you felt is okay as well. কারণ হচ্ছে আমরা বলি যে এটাকে আমাকে কানেক্ট করা, সো আমরা এটাকে গ্রাউন্ডিং এক্সারসাইজ বলি, which means যেটা আপনাকে প্রেজেন্টে নিয়ে আসছে, পাস্টে না, ফিউচারে না, এবং আপনি আপনার নিজের সেলফে থাকছেন, এবং ওটা আপনি ইউ ম্যানেজ টু ডু দ্যাট, সো দ্যাটস ফাইন, কোনো অসুবিধা নেই, ইউ আর ইন দ্য রাইট ট্র্যাক। হ্যাঁ, কোনো অসুবিধা নেই। হ্যাঁ, সো বাকিদের জন্য আমি বলবো যে এটা একটা স্মল মিনি এক্সারসাইজ which is called হচ্ছে গ্রাউন্ডিং এক্সারসাইজ, ভেরি ইফেক্টিভ, অল্প সময়ে করা যায়, এবং ইট ইনভলভস দ্য 5 সেন্সেস, 5টা পঞ্চ ইন্দ্রিয় ব্যবহার করে কিভাবে বর্তমানে থাকা যায় তার একটা এক্সারসাইজ। সো এই বিষয়টা যখন আপনারা খুব বেশি টেনশনে থাকবেন বা খুব বেশি পরিমাণ আপনাদের মধ্যে এনজাইটি হচ্ছে, কষ্ট হচ্ছে, তখন আপনারা সিম্পল এই এক্সারসাইজ গুলো কিন্তু প্র্যাকটিস করতে পারেন, ওটা আপনাদেরকে সুদ করবে, সুদিং একটা ফিলিং দিবে। ঠিক আছে, রাইট। সো এইভাবে মোটামুটি ভাবে আমার কন্টেন্ট আজকে এগুলোই ছিল। আমি ডিজাইনটাই করেছি যে 1 ঘন্টা আমার কন্টেন্ট, আর আধা ঘন্টা হয়তো যদি কোনো কোয়েশ্চেন থাকে তার জন্য আমি অ্যালাউ করব। জি অবশ্যই, অনেক ধন্যবাদ। আসলে মানে সবচেয়ে বড় ব্যাপারটা যেটা, যে একটু অন্যভাবে চিন্তা করার যে ব্যাপারটা, আমার তো মনে হয় যে আমি আমার কথাটা বলছি একজন প্যারেন্ট হিসেবে, বাবা হিসেবে, যে আমরা তো চিন্তা করার ক্ষমতাটাই হারিয়ে ফেলছি আস্তে আস্তে। হ্যাঁ, ওই যে আপনি একটা বললেন যে আপনার ট্রিতে যখন নোয়ের যে পার্টটা, যেটা করা যায় না, হ্যাঁ, তো যেটা করা সম্ভব না, যদি ইসলামিক পয়েন্ট অফ ভিউ থেকে বলি, মানে যেটা যতটুকু আমি জানি, যে এই বাচ্চাগুলোর কি হবে, এটা তো একটা বড় টেনশন, আমাদের সবচেয়ে বড় টেনশনটা এটা। তো আমরা যদি এভাবে চিন্তা করি যে এখনই বা কে দেখছে, এখনই কি আমরা দেখছি? আসলে আমাদের এত ক্ষমতা আছে যে আমরা এখন দেখছি? আমরা হয়তো টাকা ইনকাম করাটা সাপোর্ট দিচ্ছি, কিন্তু সেটাও তো আল্লাহ তাআলার মানে অনুমতি ছাড়া বা তার ইয়ে ছাড়া তো সম্ভব না। তাহলে এমনও তো হতে পারে যে আমাদের অবর্তমানে এখন যেমন আছে তার চেয়ে ভালো থাকবে, হতেই তো পারে, অসম্ভব তো কিছু না। তো পুরোপুরি যে ঈমানটা বা ওই বিশ্বাসটা, ওইটা আমি আমার কথা বলছি শুধুমাত্র, যে আমার অতটা স্ট্রং না বা আমার নাই বলেই হয়তো টেনশনটা বেশি হয় এটা। তো কিন্তু আমি যদি অ্যাপার্ট ফ্রম ইসলামিক পয়েন্ট অফ ভিউ আপনার কাছে জানতে চাচ্ছি যে ওই যে সেকেন্ড পার্টটা, নোয়ের ব্যাপারটা, সেইটা যেটা আমরা জানতে পারি যে ও ভালো হবে না বা ও সুস্থ হয়ে যাবে না, হ্যাঁ, হয়তো বাচ্চার বয়স অনেক বেশি হয়ে গেছে, বা সায়েন্টিফিকলি আমরা জানি যে এত বছর হবে, আমাদের অনেকেরই বাচ্চার বয়স এখানে বেশি, জিনাত আপার বাচ্চার বয়স 20, ইয়া আপার বাচ্চার 15, আমার বাচ্চার বয়স অলমোস্ট 10, হ্যাঁ।
তো এগুলো সায়েন্সের ভাষায় অলমোস্ট ধরে যাওয়া হয়, আল্লাহ মাফ করুক, যে আর তেমন কোনো ডেভেলপমেন্ট হবে না, হয়তো ম্যানেজ করা যাবে, হয়তো কিছু সেলফ স্কিলও শিখবে। হ্যাঁ, তো সেই জায়গাটায় নিজেকে মানিয়ে নেওয়া যায় কিভাবে, সেইটা টেকনিকগুলো কি? যে আমি যেটা জানছি যে এটা হবে না, আমি পারবো না, এটা আমাকে মেনে নিতে হচ্ছে, ওই রিয়ালিটি, খুব হার্ড একটা রিয়ালিটি মেনে নেওয়ার কোনো টেকনিক কি আপনাদের সাইকোলজিক্যাল পয়েন্ট অফ ভিউ থেকে, ওইটা কি করা যায়? আমরা একটা থেরাপি বলি অ্যাকসেপ্টেন্স এন্ড কমিটমেন্ট থেরাপি। হ্যাঁ, ওটা হেল্প করে আপনাকে, যেটা কিনা আসলে আমাদের কন্ট্রোলের বাইরে, ওরকম বিষয়গুলোকে হ্যাঁ অ্যাকসেপ্ট করে নেওয়ার জন্য। সো ওই থেরাপি গুলো আপনি যদি নিতে পারেন, সেটা আপনাদেরকে অনেক হেল্প করবে। থেরাপিগুলো কোথায় अवेलेबल, মানে আমি সবার জন্য জানতে চাচ্ছি আপনাদের ডিপার্টমেন্টে বা এরকম? হ্যাঁ, অ্যাকসেপ্টেন্স এন্ড কমিটমেন্ট থেরাপির আমাদের একজন রিসোর্স পারসন আছেন, উনি অস্ট্রেলিয়াতে কাজ করেন, সাইকোলজিস্ট, বাট উনি ওটাতে এক্সপার্ট। সো প্রয়োজন হলে আমি ওনার লিংকটা দিতে পারবো। সেটা, বা যদি সেটা হয় যে উনি যদি আমাদের সাথে একটা দুটো সেশন করেন, বা সেটা পরে করা যাবে, বা আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা এই থেরাপিটা একটা হেল্পফুল একটা ব্যাপার, কিন্তু চিন্তার কোনো ব্যাপার, মানে কোনো চিন্তার পরিবর্তন করা বা এটাতে আসলে মোটামুটি সব থেরাপিতেই আপনার পার্সপেক্টিভটা ডেভেলপ করার জন্য হেল্প করে। হ্যাঁ, যদি কেউ খুব স্ট্রাগল করেন যে আমি আসলে অ্যাকসেপ্ট করতে পারছি না, তার জন্য আসলে সাইকোথেরাপিটা হেল্প। অনেক ধরনের থেরাপিস আছে, সিবিটি হতে পারে ধরেন, হ্যাঁ অ্যাকসেপ্টেন্স কমিটমেন্ট থেরাপি হতে পারে, সিস্টেমিক থেরাপি হতে পারে, সবগুলোই কম বেশি ইফেক্টিভ হয়। যদি চিন্তার জায়গাটা বলেন বা আপনি অনুভূতির জায়গাটা বলেন, পার্সপেক্টিভ, হ্যাভ আ নিউ পার্সপেক্টিভ। ওকে। আরেকটা জিনিস হচ্ছে কি, যে আমরা এই আমাদের বাচ্চাদের ব্যাপারে যেটা জানি, যে একটা রুটিন করার ব্যাপারটা সব জায়গা থেকে বলা হয় যে ওর, বিকজ এই বাচ্চাগুলোর ক্ষেত্রে যেটা অটিজম আছে ইউজুয়ালি, মানে তাদের ক্ষেত্রে বেশি বলা হয় যে ওরা রুটিনটা পছন্দ করে, রুটিন ওয়ার্ক পছন্দ করে। দেখবেন যে রুটিন একটু এলোমেলো হলেই তারা রিয়াক্ট করে, হ্যাঁ, তারা পছন্দ করে না জিনিসটা। তো সেই ক্ষেত্রে এই যে 24 ঘন্টা রুটিন, আমরা যেরকম, আমি একটু যোগ করতে চাই যে স্পেশাল চাইল্ড কেয়ারের পক্ষ থেকে আমরা একটা ট্রেনিং করছি, প্যারেন্ট ট্রেনিং। সেটা আমাদের একজন স্পেশাল এডুকেটর, উনি আমাদেরকে কন্ট্যাক্ট করছেন। আমরা এখানে যারা আছে তাদের অধিকাংশই ওই ট্রেনিং এর সাথে জড়িত, আমরা ট্রেনিং করেছি ওখানে, সেকেন্ড পার্টটা চলছে, আর একটা দুটো ক্লাস বাকি আছে। তো আমরা ওখানে আপনার চেক লিস্ট ফলো করি, চেক লিস্ট ফলো করে করে ওনার সাথে কাজ করি, টাস্ক অ্যানালিসিস করি, তারপরে হচ্ছে কিভাবে বাচ্চাদের সাথে কাজ করা যায় কাজ করি। তো সেখানেও বারবার আমাদেরকে রুটিনের কথা বলা হচ্ছে। তো এই যে রুটিনটার মধ্যে আপনি যে বললেন যে বাবা মা, আমি ধরলাম যে মানে মূল কেয়ার গিভার হচ্ছে মা, মাই থাকে বাচ্চাদের সাথে, তাহলে মায়ের জন্য আলাদা একটা জায়গা রাখা, সেটা তার নিজের একটা সময়, নিজের একটু মানে সেলফ কেয়ার। হ্যাঁ, তো সেই জায়গা রাখার ব্যাপারে আপনি কি বলেন? 24 ঘন্টার মধ্যে সে কিভাবে নিজের জন্য, আমি যতটুকু ঘাটাঘাটি করছি আপনাদের সাথে কথা বলা বলেন, বাইরের ইয়েগুলো বলেন, সব জায়গায় কথাটা বলা হচ্ছে যে তুমি নিজের জন্য কিছুটা জায়গা রাখো, যেটা আমাদের মায়েদের মানে কমপ্লেইন বলবো না, তাদের যে উপলব্ধি সেটা হচ্ছে কখন জায়গা পাবো, আমি তো সারাক্ষণ ওকে নিই। তো সেখান থেকেও বের করা যায় কিভাবে, আপনার কোনো পরামর্শ? এক্স্যাক্টলি। সেলফ কেয়ার কিন্তু অনেক বেশি কিছু কাজ, ব্যাপারটা এরকম না। সেলফ কেয়ার আমার দিনে যে কাজ আছে তার মধ্যে একটা ডেডিকেটেড সময়, যেখানটা আমার যা করতে ভালো লাগে এরকম একটা অ্যাক্টিভিটি করা, সেটা কিন্তু অ্যাকচুয়ালি খুঁজে বার করা যায় না, এটা ঠিক সত্য না। এটা আমার কোনো টিপস না, বাট পেরেন্টস যদি মনে করে যে আমার 24 আওয়ার্স এর মধ্যে আমি পার্টিকুলারলি এই আওয়ারটার সময় আমার বাচ্চা ঘুমায় ফর এক্সাম্পল, হ্যাঁ, ওই সময়টা আমি বেছে নিলাম, আমি আমাকে নিজেকে ভালো রাখার জন্য আমি একটা ভালো মুভি দেখবো, আমার পছন্দের একটা গান শুনবো, আমার পছন্দের একটা খাবার খাবো, হ্যাঁ, অথবা আমি খুব সুন্দর আমি পার্লারে যাব ফর এক্সাম্পল, আমি একটু শাওয়ার নিব, এগুলো সবই সেলফ কেয়ার। তো এটা কিন্তু বের করে নিতে হবে যে আপনার বাচ্চার সাথে আপনি কখন অকুপাইড নাই, বা কখন আপনি হ্যাঁ কোন সময়টা বাসায় আপনি কাজ করছেন না, খুব বেশি কিছু আপনাকে করতে হবে ব্যাপারটা সেরকম না। বাসায় আপনি যে টাইমটা আছে তার মধ্যে একটা সময় বেছে নিতে পারেন যখন আপনি নিজের জন্য একটা কাজ করবেন, দ্যাটস কল সেলফ কেয়ার, ভেরি সিম্পল। আরেকটা জিনিস আপনি বলছিলেন তখন যে মানে মায়ের, দেখা যায় যে আমরা অনেক মায়েদের সাথে তো যেহেতু কথা হয় এখানে, যদিও খুব বেশি দিন আমরা শুরু করি, তারপর অনেক কথা হয়, অনেকে পার্সোনালিও চিনি, যেটা আমরা জানি যে অনেক মাই আপনার দেখা যায় তার ব্যক্তিগত জীবনে অনেক ক্রিয়েটিভ ছিলেন, অনেক অ্যাক্টিভ ছিলেন, অনেক কাজ করতেন, ভালো জায়গায় পড়ালেখা করেছেন। আমাদের মায়েদের মধ্যে ইঞ্জিনিয়ার, ডক্টর আছেন, ইউনিভার্সিটি প্রফেসর আছেন আপনাদের মতো, এরকম অনেকেই আছেন। কিন্তু দেখা যায় যে এই বাচ্চাটা হওয়ার পরে নিজের চাপে, পারিবারিক চাপে, সমাজের চাপে, হ্যাঁ, আমরা তার যে সেই ক্রিয়েটিভিটি গুলা, মানে ক্রিয়েটিভিটি সেটা যেটাই হোক, বা শুধু ক্রিয়েটিভিটি না, হয়তো ভালো লাগার কিছু ব্যাপার, সেগুলো আস্তে আস্তে চেপে যেতে থাকে।
মানে ভালোও লাগে না, সময়ও বের করতে পারে না। তো সেই ক্ষেত্রে আপনার থেকে আমি যেটা বুঝতে পারছি, তাহলে সেটিকে এমন হতে পারে যে আমরা এখন চেষ্টা করা উচিত প্রত্যেকটি মায়ের, আমি বারবার মা কেন বলছি, কারণ সাধারণত দেখা যায় আমার মনে হয় 95% ক্ষেত্রেই মারাই বাচ্চাদের সময় সাথে বেশি কথা থাকে, উইথ এ ভেরি এক্সেপশন। তো সেখানে যিনি মূল কেয়ার গিভার, যেমন আমি একজন বলছিলাম যে কলকাতা থেকে আমাদের সাথে জয়েন করেছিলেন একজন, উনি হচ্ছে সিঙ্গেল ড্যাড, এবং উনি বললেন যে আমি আমার বাচ্চাকে, মেয়ে বাচ্চা, তো আমি আমার বাচ্চাকে বাচ্চাটাকে আমরা দেখলাম ভিডিওতে, উনি আমাদের সাথে একটা সেশনে জয়েন করেছিলেন। তো এরকম মূল কেয়ার গিভার যিনি মাই ধরেন, তাহলে মায়ের একটা জায়গা খুঁজে বের করা উচিত যে আমার এটা করতে ভালো লাগে বা এটা আমি করতে চাই, সেটি খুব ভালো হবে। সেটিকে আপনি মনে করেন করা উচিত যে আমি এই যে যেটা সেলফ কেয়ারের মধ্যেই চলে আসবে, তার পছন্দ একটা প্যাশনটা বের করে সেই জায়গাটায় প্রতিদিন কিছু সময় দেওয়া বা মাঝে মাঝে সময় দেওয়া, সেটা কি সেলফ রিলিভিং অথবা একটা ভেন্টিলেশনের জায়গা হবে? ডেফিনেটলি ওই জায়গাটা তাকে অনেকগুলো এনার্জি দিবে, পজিটিভ এনার্জি দিবে। হ্যাঁ, একটা হচ্ছে উনি ওটার মধ্যে এঙ্গেজ থাকে, উনি ভালো প্রোডাক্টিভ কিছু করছেন, এটা যেমন এনার্জি দিবে, একই সাথে ওনার ভালো লাগার একটা কাজ করছেন, ওটা ওনাকে সাইকোলজিক্যাল এনার্জিটা দিবে। আরেকটা জিনিস চলে আসছে স্বাভাবিকভাবেই, যেটা শুধু আমাদের সমাজে এটা বলা মুশকিল, কারণ যখন ইংল্যান্ডের বন্ধুর সাথে কথা বলছি, অনেকেই ঘুরে ফিরে কেউ অন স্ক্রিন বলে, অন এয়ার বলে, কেউ অন্য সময় বলে যে ভাই আমাদের এখানে সোসাইটিতে অলমোস্ট একই রকম, খুব যে ডেভেলপ তা না। সেটা হচ্ছে অন্যদের একটা প্রেশার, পরিবারের প্রেশার, খুব কাছের আত্মীয় স্বজন বলে দিচ্ছে যে তোমাদের পাপের শাস্তি হচ্ছে এই বাচ্চা। খুব কাছে থেকে দেখছি এমনকি বাবা মা মানে আপনার ছেলেকে মানে নাতিকে মেনে নিতে পারছে না, ছেলে শেষ পর্যন্ত রাগ করে আপনার বাড়ি থেকে বের হয়ে অন্য জায়গায় বাড়ি নিয়েছে। আমাকে নিজে বলেছে, আমার বাচ্চা স্কুলে যেত সে সময়, বিদেশের অন্য একটা দেশ, আমি বলবো না কোন দেশ, ওখানে বাঙালি কমিউনিটির একজন বলছে, সেদিন একটা জায়গায় দেখলাম আমাদের বিভিন্ন ফোরামে কমেন্টে লিখেছে যে আমাদেরকে দাওয়াত দেয় না, এমনকি অন্যদেরকে বলে দেয় যে ওকে দাওয়াত দিও না, ওর বাচ্চা কিন্তু অনেক চিৎকার করে, প্রোগ্রাম নষ্ট হবে। তাহলে এরকম একটা যে অবস্থা, তাহলে একটা তো নিজের বাচ্চার টেনশন, আপনি যখন বললেন অতীত বর্তমান ভবিষ্যতের টেনশন, তার সাথে যদি এই সাপোর্টটা আমরা না পাই, খুব মানে আমি বলবো যে যারা ফুল সাপোর্টটা পায় ফ্যামিলি থেকে, যে ঠিক আছে তোমার বাচ্চা এমন, আমরা আছি তোমার সাথে, এটা আমার মনে হয় খুব রেয়ার কেস, খুবই রেয়ার কেস, মানে থাকেই কেউ না কেউ বা কোনো একটা সাইট। সেই ক্ষেত্রে আমাদের কেমন ভাবে চলা উচিত, তাদের সাথে আমাদের সম্পর্কটা কেমন হওয়া উচিত, বা কিভাবে তাদের সম্পর্ক রেখেও বা আমাদেরকে সাবধানে চলা উচিত, আপনার পরামর্শ কি? এখানটাতে একটা ব্যাপার হচ্ছে যে এই যে ইনক্লুশনের যে ব্যাপারটা, এটা নিয়ে কিন্তু একটা অনেক কথা হচ্ছে যে কিভাবে ওদেরকে আমরা ইনক্লুড করতে পারি। এক্সক্লুড করতে করতে ওদের মধ্যে যে ধরনের যে প্রতিভাগুলো আছে সেগুলো কিন্তু বিকশিত হচ্ছে না। ওরা এমনিতেই সোশ্যালাইজ করে না, বাট ওকে আমরা সুযোগই দিচ্ছি না সোশ্যালাইজ করার, তো সেটা কিন্তু ওকে আমরা ডেপ্রাইভ করছি। তো সেই সমস্ত জায়গাতে আমার মনে হয় পেরেন্টস হিসেবে আমাদের উই হ্যাভ টু বি ভেরি অ্যাসার্টিভ। আপনার বাচ্চার রাইটস এর জায়গাগুলো যেখানটাতে ওর ইনক্লুডেড থাকার কথা, সেই জায়গাগুলোকে ওর পার্টিসিপেশনটাকে এনশিওর করাটা আমার মনে হয় এটা আমাদের দায়িত্ব। হ্যাঁ, কারণ এটা তো রাইট। ওকে একদম আলাদা করে দেওয়া, সোসাইটি থেকে সরিয়ে দেওয়া, ওকে অন্য বাচ্চাদের সাথে মিশতে না দেওয়া, হ্যাঁ এগুলো করা, সেই জায়গাগুলো থেকে কিন্তু ও আরো ডেপ্রাইভ হচ্ছে। এমনিতেই ও সোশ্যালাইজ করছে না, যখন ওকে আমরা সুযোগ দিচ্ছি না তখন কিন্তু ও আরো শিখছে না। সো আমার মনে হয় জায়গাটাতে প্যারেন্টসদের কি একটু অ্যাসার্টিভ হওয়া, এবং একই সাথে আমি বলবো একটু রেসপেক্টফুল হওয়া। অর্থাৎ হচ্ছে ওই যারা এই ধরনের কমিউনিকেশন গুলো করছে তাদেরকেও রেসপেক্টফুল ভাবে তাদের নিডটা বোঝা, যে তারা কোন নিডটা থেকে বলছেন। হ্যাঁ, অনেক সময় হয় যে একটা প্রোগ্রামে ফর এক্সাম্পল উনি বলছেন যে বাচ্চাটা চিৎকার করবে সেই জন্য আমি করছি না। সো ওনার নিডটা কি, উনি কি চাচ্ছেন কিভাবে হলে প্রোগ্রামটা হয়, এটা নিয়ে কি আপনাদের সাথে কোনো কমিউনিকেশন করা পসিবল? সেটা নিয়ে কি আপনার বাচ্চাকে আপনি একটু ট্রেনিং করতে পারেন? মেবি হয়তো 100% হবে না, কিন্তু ওকে কিন্তু ট্রেন করলে ও কিছুটা হলেও বুঝতে পারবে। সোশ্যাল স্টোরিজ গুলো ব্যবহার করে এখানে আমি আমার অভিজ্ঞতা থেকে বলি, এখানে বিষয়টা এরকম যে আপনি যাদের কথা বলছেন যে যাদের এমন বাচ্চা নেই, আপনার এনডিডি বাচ্চা নেই, কিন্তু বাচ্চাদেরকে অ্যাকসেপ্ট করছে না বা পছন্দ করছে না, তারা যদি ওই আলোচনায় মানে তাদের যদি সামান্য ওই আগ্রহটুকু থাকতো যে না আসুক বাচ্চাটা, তাহলে তারপরে না তো আমরা তার সাথে আলোচনায় যাবো যে কিভাবে ইয়ে করা যায়। এখানে দুই গ্রুপ দেখতে পাচ্ছি আমরা, একটা হচ্ছে যে আপনার নিজ থেকে অ্যাকসেপ্ট করছে, এরকম কিন্তু আছে, আমি কিন্তু বলছি না টোটাল নেগেটিভ। হ্যাঁ, অনেক বাচ্চারা আমি খালাকে দেখেছি তারা রেগুলার বাচ্চাকে নিয়ে স্কুলে আসে, মানে বোনের বাচ্চা, ঠিক আছে, অনেক ফুফু সাপোর্ট দিচ্ছে, অনেক বন্ধু বান্ধব সাপোর্ট দিচ্ছে।
অনেকে হয়তো রেগুলার আসে না, আবার যখন কথা হচ্ছে খুব পজিটিভ দিক হতো না, কেন কি হয়েছে, কোনো সমস্যা না, আসলো, বা বাসায় কোনো গিয়ে চঞ্চলতা দেখাচ্ছে আছে, আমি বলছি না এটা নাই, কিন্তু যারা আবার নাই তারা হচ্ছে টোটালি নেগেটিভ, মানে তারা ওটা নিয়ে আলোচনাই করতে চায় না, না না এই বাচ্চা মানে প্রবলেম নাই। বিষয়টা হচ্ছে যে মানে তাহলে কি আমরা তাদেরকে অ্যাভয়েড করবো, মানে তাদেরকে এড়িয়ে চলে যারা আমাদেরকে ওয়েলকাম করছে তাদের সাথে আমরা মিশবো, এরকম কিছু? এইটা হচ্ছে নির্ভর করছে আপনার সম্পর্ক, আপনার ডায়নামিক্সটা। হ্যাঁ, এটা থেকে আমরা সাইকোলজিতে কোনো ডিরেকশন দিতে পারি না, বাট আমরা বলি যে অ্যাসার্টিভ কমিউনিকেশনটা প্যাটার্ন করা। অ্যাসার্টিভ কমিউনিকেশন বলতে আমরা বোঝাই যে আপনার নিডটা আপনি এক্সপ্রেস করবেন এবং আপনার ফার্ম ভাবে আপনার যে নিডটা আছে এবং যেটা না হলেই না সেটা আপনি করবেন না। এখন ধরেন যে আপনি যদি এটাতে আপনার কষ্ট হচ্ছে এবং আপনার সন্তান ছাড়া আপনার পক্ষে যাওয়া সম্ভব হচ্ছে না, আপনাদের যাওয়া সম্ভব হচ্ছে না, তাহলে হয়তো আপনাকে ওইভাবে অ্যাসার্টিভলি ওনাকে বলতে হবে যে আপনার হয়তো বা ওদের সাথে ওভাবে করে মেশাও সম্ভব হচ্ছে না। সো ওই অ্যাসার্টিভনেস গুলো ডেভেলপ করা। থ্যাংক ইউ। আর কারো কোনো প্রশ্ন আছে কি? আমরা আলোচনা, আমার একটা কোশ্চেন আছে। জি জি আচ্ছা আপু, আমি যেমন হচ্ছে মা, আমি আমার বাচ্চার মূল কেয়ার গিভার। আমি হচ্ছে সবসময় ওকে টেক কেয়ার করে যাচ্ছি, ওর জন্য রাতের পর রাত যাচ্ছি, সবই আমাকে করতে হচ্ছে। তো ওর বাবা দেশের বাইরে, তো এখন হচ্ছে উনি মেন্টালি আমাকে মানে দূর থেকে যতটুকু, ওনারও অবশ্যই মানসিক স্ট্রেস যাচ্ছে এই বাচ্চা নিয়ে, কিন্তু স্ট্রেসটা তো মানে আমারই বেশি যায়। তো দেখা যাচ্ছে কি যে কোনো একটা প্রবলেম নিয়ে আমাদের মধ্যে যেটা হয়, দেখা যাচ্ছে যে ও একটু হলো হয়তো এটা ঠিক মতো আমি করতে পারিনি, তো ও যদি সামান্য কিছুই ওটা নিয়ে একটু নেগেটিভলি বলে আমার প্রচন্ড অভিমান হয়ে যায়। কারণ আমি তো হয়তো ট্রাই করে যাচ্ছি, হচ্ছে না, বা সামহাও হয়তো আমার ফল্টের কারণেই হচ্ছে না, কিন্তু আমি এই জিনিসটা নিতে পারি না। তো এই জিনিসটা কি টোটালি আমারই ফল্ট, না আমার হাজবেন্ডকে আরেকটু অন্যভাবে এটা ডিল করা উচিত? রাইট, এটা আপনি কথা বলছেন, এটা ভেরি ইন্টারেস্টিং। আমরা এই ধরনের অনেক পাই। এটা কমিউনিকেশনের গ্যাপ, এটা আপনার ফল্ট বা আপনার হাজবেন্ডের ফল্ট, ব্যাপারটা এরকম না। এটা হচ্ছে কমিউনিকেশন। হ্যাঁ, যে কিভাবে ইফেক্টিভ কমিউনিকেশন করলে আপনারা এই বিষয়গুলো ডিল করতে পারেন। আমার মনে হচ্ছে আপনাদের কথা থেকে, আজকে প্রশ্নগুলো থেকে, যে কমিউনিকেশন নিয়ে যদি আমরা একটু কথা বলি তাহলে হয়তো সবাই একটু উপকৃত হবে। সো জি, তাহলে আমার মনে হয় আমি নেক্সট একটা শুধু সময় করতে পারবো ইনশাআল্লাহ, আশা করছি। আমি একটা সেশন অলওয়েজ ওয়েলকাম, অলওয়েজ, মানে আমরা তো আসলে যতটুকু পাবো এটা আমাদের জন্য ততটুকুই লাভ হবে। যেমন আজকে আলোচনা আমি মনে করি যথেষ্ট এফেক্টিভ হচ্ছে, আমরা জানতে পারছি এই যে ছোট ছোট টিপস গুলা, যেগুলো আমরা হয়তো ভাবি না জিনিসগুলো, হ্যাঁ, কিন্তু আপনার কথার মাধ্যমে আমাদের একটু ভাবনার জায়গাটা তৈরি হচ্ছে, এটা আমাদের জন্য খুবই উপকারের হবে, যে কমিউনিকেশন স্ট্র্যাটেজি বা কোনভাবে। জি, এবং হাজবেন্ড ওয়াইফের কমিউনিকেশনটা, এই সিনারিও গুলো মাথায় রেখে যে কমিউনিকেশনটাকে কিভাবে একটু হেলদি করা যায়, বা অ্যাঙ্গার কিভাবে ম্যানেজ করা যায়, স্ট্রেস কিভাবে ম্যানেজ করা যায়। আপু আমি কিছু বলবো প্লিজ। জি, এই জিনিসগুলো অ্যাকচুয়ালি আমি খুবই বেশি রিলেট করতে পারছি, বিকজ অলমোস্ট আমি এইগুলোতে সব গো থ্রু করে গেছি। হ্যাঁ, যেটা আমি বলবো ভাইয়া, আমার হাজবেন্ডও যেহেতু শিপে থাকে, আমি 2টা বাচ্চা একা হ্যান্ডেল করি, আমার সার্ভেন্টও নেই টেক কেয়ার করার জন্য, ঠিক আছে? তো আমার ঘরের কাজ করে, আমার একটা ছেলে আজকে ক্লাস 11-এ পড়ে আর একটা মেয়ে 15 ইয়ার্স এর স্পেশাল নিড চাইল্ড। তো স্ট্রেস লেভেলটা মার ক্ষেত্রে আমি বলবো যে আমাদের রাগ হওয়াটাও স্বাভাবিক, অভিমান করাটাও স্বাভাবিক, আর হাজবেন্ডের ওপরে বলবো না তো কার ওপরে বলবো, আর হাজবেন্ডেরও রিয়াক্ট করাটাও স্বাভাবিক। হ্যাঁ, তো এখানে যেটা আমি ফিল করি অ্যাজ এ মাদার অ্যান্ড অ্যাজ এ সাফারার, যে অ্যাকসেপ্টেন্স ইজ আ কি ওয়ার্ড অফ এভরি প্রবলেম, যেটা আমাদেরকে মেনে নিতে হবে। আর আমিও কিন্তু আমার এমন সময় গেছে আমি একটানা 1 ঘন্টা ঘুমাইনি, 2.5 বছর আমার এরকম গেছে। লাস্টে আমাকে মেডিসিন দিতে ডাক্তার বলেছে যে ও যদি না ঘুমায় ও অসুস্থ হয়ে পড়বে। তারপরে আমাকে কিন্তু তখন আমার হাজবেন্ড কাজ থেকে ব্রেক নিয়ে আমাকে টাইম দিয়েছিল যে আমি যেন একটু রিল্যাক্স হই। তো এই আন্ডারস্ট্যান্ডিং লেভেলটা হাজবেন্ড ওয়াইফের মধ্যে আসতে হবে। আমার কষ্টটা যেন আমার হাজবেন্ড বোঝে, আমার হাজবেন্ডের যে আমাকে হেল্প করতে পারছে না তার সাফারিংটা যেন আমি ওয়াইফ হিসেবে বুঝি। এই আন্ডারস্ট্যান্ডিং লেভেলটা আমাদের যদি ক্রিয়েট আমরা করতে পারি, তাহলে কিন্তু আমরা কিন্তু দেখেন হাজবেন্ড ওয়াইফ যখন দূরে থাকি আমরা অভিযোগ নিয়ে বেশি কথা বলি,
যে তুমি এটা করছো না, তুমি ওটা করছো, কিন্তু আমরা কোয়ালিটি টাইম অফ লাভ অ্যান্ড অ্যাফেকশন এই জিনিসটা করি না, যেটা আমাদের খুবই দরকার। যে আমরা কবে যে দুটো ভালো কথা বলেছি, আই লাভ ইউ বলেছি, এই কথাটাও আমরা কিন্তু মানে উই ডোন্ট ইভেন মানে চিন্তা করতে পারি না, কিন্তু এটা খুব ইম্পর্টেন্ট। আপনি আপনার ওয়াইফকে যখন বলবেন যে তুমি চিন্তা করো না আমি আছি, আর আপনার ওয়াইফ যখন বলবে যে তুমি চিন্তা করো না আমি আছি, এই চিন্তার যে আন্ডারস্ট্যান্ডিং লেভেলটা আমাদের আসাটা ভাইয়া খুবই দরকার, যেটা আমার মনে হয়। আর আমি যেটা করি এখন, যে আমার খুবই রাগ ওঠে আমার হাজবেন্ডের ওপরে, কিন্তু ওর স্ট্রেস লেভেলটা যখন আমি ফিল করি, তখন আমি আমারটাকে মিনিমাইজ করে আমি ওকে দুটো সান্ত্বনার কথা বলি, আরে চলো ঠিক আছে, সব মানে সব ঠিক হয়ে যাবে, ডোন্ট ওয়ারি অ্যাবাউট ইট। দেন হি ফিলস যে ঠিক আছে। তখন আমি যখন খুব ওভার মানে রাগ হতে যায়, যখন আমি ওর উপরে চিৎকার চিল্লামিল্লি করি, ও চুপ বন্ধ করে মুখ বন্ধ করে শুনে বলে আমি কি করব। আমি বলি থাক, তোমার কিছু করতে হবে না, আমার যা বলার আমি বলা হয়ে গেছে, এখন শেষ। তো এই আন্ডারস্ট্যান্ডিং লেভেলটা আমার মনে হয় যে আমাদের প্যারেন্টসদের মধ্যে ডেভেলপ করাটা খুবই দরকার, যেটা আমাদেরকে মানে অ্যাকসেপ্টেন্স ইজ ভেরি ইম্পর্টেন্ট। আমরা অনেক কিছু জানি কিন্তু ভাইয়া, কিন্তু করতে পারি না বিকজ আমাদের সিচুয়েশন আমাদের সাপোর্ট করেন। আমরা, আপনি যেটা বলছিলেন যে কালকে আমি কি করব, মানে কাল ভবিষ্যতের কথা চিন্তা করি, এই যে করোনাটা যে এসছে আমরা তো কেউ জানতাম না ভাইয়া, তাই না? আমরা আসলে কি আল্লাহর উপরে বিশ্বাস করাটা, দি অলমাইটি, আমরা প্রিচটাকে মানে আমরা আল্লাহ মানে আল্লাহর প্রিচিং গুলো এমন ভাবে নিজেদের জন্য ইউজ করে করে এমন অভ্যস্ত হয়ে গেছি যে আমরা এক্স্যাক্টলি দি অলমাইটির যে সাজেশন গুলো, ওইগুলো কিন্তু আমরা জীবন ধারণে ইমপ্লিমেন্ট করতে পারি না। কিন্তু যেদিনকে আমরা জীবন ধারণে অলমাইটির রিয়েল গাইডেন্স গুলো, সূরা বাকারাটা ইজ ভেরি ইম্পর্টেন্ট। কেউ যদি মিনিং অফ সূরা বাকারা পড়ে আর সেটা যদি নিজের জীবনে ইমপ্লিমেন্ট করতে পারে, আমি আপনাকে চ্যালেঞ্জ করে বলতে পারবো ভাইয়া, সে যত রকম ঝড় আসুক না কেন সে ওভারকাম করবে, বিকজ প্র্যাকটিক্যালি আই এম ডুইং দিস and practically I am overcoming. আপনি জানেন না আমি কোন স্ট্রেস লেভেল থেকে আজকে এখানে। আমি বললাম এই দেখেন, আপনাদের জাস্ট আপনাকে মানে বোঝানোর জন্য, এই যে আমার হাত, আমি নিজেকে এমন ভাবে কাটতাম যে জাস্ট টু মানে গেট রিড অফ মাই পেন, I used to hurt myself because আমার স্ট্রেস লেভেলটাকে বার মানে আমার পেনটাকে আমি বার করার কোনো ওয়ে ছিল না আমার। তো আমি নিজেকে হার্ট করে ওই পেনটা ওই জায়গা থেকে আমি বের করতাম। বুঝতে পেরেছেন তো? জিনিসটা হচ্ছে যে আমরা মানে আল্লাহকে ভুলে যেতে ধরেছি, কিন্তু when we will read and when we will implement the instruction of Almighty, everything will be sought out, inshallah. Sorry for saying all this, but it came automatically, you know. না অবশ্যই এটার জন্যই বসা মূলত। ম্যাডাম আপনি আর কিছু বলতে চান? মানে এখানটায় আমি একটু জাস্ট একটা কমেন্ট করব যে এটাও ইম্পর্টেন্ট অনেকের জন্য, নামাজ পড়া, প্রে করা, হ্যাঁ, বা অন্য ধর্মে যারা আছেন রিলিজিয়াস অ্যাক্টিভিটিস করা, ওটাও কিন্তু সেলফ কেয়ারের মধ্যে যায়। ওটা যদি আপনাকে হেল্প করে ডেফিনেটলি আপনি সেটাও করবেন। জি জি। যেটা আজকের আলোচনা আমার কাছে যেটা হলো যে আজকের আলোচনা কিন্তু আরেকটা জিনিস বের হয়ে আসলো, সেটা হচ্ছে যে আপনি অলরেডি বলেছেন এটা কমিউনিকেশন নিয়ে কথা বলা, কমিউনিকেশন প্যাটার্ন অথবা স্ট্র্যাটেজি যাই বলেন আপনাদের ইয়েতে ডিসিপ্লিনে। মানে আমার কাছে মনে হচ্ছে আরো কিছু ছোট ছোট টার্ম যেগুলো বের হয়ে আসলো, যে ওগুলোরও আরো ডিটেইল কিছু আলোচনা প্রয়োজন আছে আমার মনে হয়। তো সেখানে যদি আপনি সময় দেন তাহলে আমাদের জন্য খুব ভালো হয়, কারণ বুঝতেই পারছেন যে আমাদের প্ল্যাটফর্মটা, আমি আপনাকে আমাদের ভিডিওগুলো পাঠিয়েছিলাম যে আমাদের প্ল্যাটফর্মের উদ্দেশ্যটা এটা একটা ব্যাপার। সো আমরা অপেক্ষায় থাকবো আপনার সাথে সেকেন্ড মানে সেশনের জন্য। আপনার সময় সুযোগ মতো আমাদেরকে জানাবেন, আমরা ইনশাআল্লাহ এভাবে আয়োজন করব। দ্বিতীয়ত হচ্ছে সাদেকাকে মাধ্যমে ধন্যবাদ জানাতে চাই, উনি নেই যদিও আমাদের সাথে, কারণ আপনার সাথে যোগাযোগের ব্যাপারে অনেকদিন ধরে আমি বলছিলাম, তো সেখানে উনি চেষ্টা করেছেন, সেই জন্য ওনাকে ধন্যবাদ স্পেশাল চাইল্ড কেয়ারের পক্ষ থেকে। আর একটা ব্যাপার আপনার সাথে আমি শেয়ার করতে চাই, সেটা গত কয়েকটা দিন ধরে আমি ভাবছি, সেটা হলো যে আমরা তো মূলত অনলাইনে আছি এখনো, তো অনলাইনে তো আমরা এই সেশন গুলো করি, বেসিক্যালি প্যারেন্টস ট্রেনিং করি, তারপরে যেমন বিভিন্ন প্রফেশনালদের সাথে কথা বলার চেষ্টা করি। প্যারেন্টস মিটিং আমাদের অনেকদিন হয় না, খুব দ্রুত আমরা করতে যাচ্ছি ইনশাআল্লাহ, হয়তো নেক্সট উইক। তো কিন্তু কি হয় জানেন, যে এগুলোতে সবসময়ই ওই বাচ্চাদেরকে নিয়ে এবং খুব সিরিয়াস বিষয়গুলো নিয়ে আলোচনা হয়, কখনো নিউরোলজি, কখনো মানে আরো এমন অনেক কিছু যে আমরা হয়তো অনেকে বুঝি না, যেহেতু আমরা ওই ডিসিপ্লিনের না।
আপনার টার্মগুলো বুঝি না, বাট আপনাকে ধন্যবাদ যে অনেক সহজ করে করে আমাদেরকে বুঝিয়েছেন বিষয়গুলো। তো সেই ক্ষেত্রে আমি ভাবছি, এটা আপনার পরামর্শ চাই, যে আমি ভাবছি যে স্পেশাল চাইল্ড কেয়ারের পক্ষ থেকে হতে পারে যে মাসে একবার বা দুবার, হ্যাঁ, যে আমরা যদি এক ধরনের কাইন্ড অফ আড্ডার মতো একটা সেশনের আয়োজন করি, যে আমরা প্যারেন্টসটা আড্ডা দিব, মানে ঠিক ইয়ে না, মানে এত সিরিয়াস বিষয়গুলো নিয়ে কথা বলবো না। এমন তো হতে পারে যে কেউ গান শোনাবে, যদি গান গাইতে চায় গান শোনাবো, আমি তো লাইট বিষয়গুলো নিয়ে কথা বলবো। বাচ্চাদের অ্যাপার্ট ফ্রম বাচ্চা থাকুক আশেপাশে, ওরা থাকতে পারে। এটা আপনার কাছে কেমন মনে হয়? এটা কি এটা ভীষণ সুন্দর একটা আইডিয়া। সেলফ কেয়ার একটা সেশন হতে পারে প্রতি সব মাসে আপনাদের জন্য, এটা খুব দরকারও আমি মনে হয় কি জানেন, কারণ কি দেখেন, এটা অনলাইন একটা লিমিটেশন অফ কোর্স, কিন্তু অনলাইন না হলেও আসলে কিন্তু আপনি ঢাকা শহরে থাকেন, আপনি ঢাকাতেও কিন্তু এত সহজ না এক জায়গাতে মিট করা, করোনা ছাড়াও। হ্যাঁ, কারণ আমাদের সাথে যুক্ত হবেন হয়তো কলকাতা থেকে, হয়তো আরো অন্যান্য দেশ থেকে। তা আমার মনে হয় যে আমরা অনলাইনেও করতে পারি এরকম একটা সেশন। অনেকে কিন্তু ধরনের সেশন করছে আপনার ইয়ে। তো আমরা আমাদের প্যারেন্টসদেরকে নিয়ে আমরা একসাথে একদিন বসলাম, অত সিরিয়াস কথাবার্তা না বললাম, একটু একজন একজনের সাথে কথা বললাম। হ্যাঁ, তো আমার মনে হয় এটা আপনি ভালো হবে আমাদের জন্য। প্রফেসর উম্মে কাউসার লতা, আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ সময় দেওয়ার জন্য। আমি বলেছিলাম 1 ঘন্টা শেষ হবে, কিন্তু আমি সরি 1.5 ঘন্টা সময় নিয়েছি। আপনাকে অসংখ্য ধন্যবাদ অনেক বিষয় বলার জন্য, এবং একটা চিন্তার জায়গা তৈরি করে দেওয়ার জন্য, যেন আমরা বিষয়গুলো নিয়ে ভাবতে পারি। আশা করব যে আরো বিষয়গুলো নিয়ে আপনি আমাদেরকে সময় দিবেন, আমরা আবারও বসবো, আপনার কাছ থেকে জানতে পারবো। ভালো থাকবেন। Thank you so much. Assalamu alaikum. Thank you, ma'am. Thanks a lot. Thank you. Assalamu alaikum. Assalamu alaikum. Ji.